আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা এই কথাটার উত্তর লিখলে আমি বুঝতে পারবো যে আমার কথাটা আপনারা ক্লিয়ারলি শুনতে পারছেন। ধন্যবাদ। সালাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা এই কথাটা? ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, যেহেতু আজকে আমাদের একটা স্পেসিফাইড একটা সেকশন নিয়ে কথা হবে। ঠিক আছে, একদম একটা প্রিসাইজ একটা টপিক নিয়ে কথা হবে, সেটা হচ্ছে কি প্রাইভেট ব্যাংক, তাই না? তো প্রাইভেট ব্যাংক নিয়ে যেহেতু কথা হবে, আমাদের খুব বেশি সময় লাগার কথা না। আমরা খুব অল্প সময়ে দেখা যাবে যে আমাদের যে মূল আলোচনাটা সেটা শেষ করে ফেলতে পারবো খুব অল্প সময়ে। এজন্য একটু ধৈর্য ধরে থাকবো। এরপরেও আপনাদের অনেকের অনেক কোশ্চেন্স থাকে, তাই না? অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলোর জন্য আমি কিছুটা সময় দেব, আপনারা প্রশ্ন করবেন। আমি যে সব প্রশ্নের উত্তর দিতে পারবো এরকম তো কোনো নাই, সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো এরকম তো কোনো নিশ্চয়তা নেই, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তাহলে আমরা হচ্ছে কি আমাদের মূল আলোচনায় এখনই চলে যাব। ফেসবুকে যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন, যারা কানেক্টেড হয়েছেন এই মুহূর্তে, তারা যদি একটু কমেন্ট করে জানান যে কোত্থেকে আমাদেরকে দেখছেন। টার্নিং পয়েন্টের স্টুডিওতে আমি আছি, আপনারা আমাকে কোথায় থেকে দেখছেন যদি এই কমেন্টটা করে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে এখান থেকে সাউন্ড এবং ভিডিও দুটোই ক্লিয়ার। স্যার, সিজিপিএ 3.06 হলে কি প্রাইভেট ব্যাংকে ডাকবে কখনো? হ্যাঁ, এবং ডাকবে, এবং আপনার একটা গুড পসিবিলিটি আছে চাকরি পাওয়ার। তবে আপনাকে অনেক কিছু কিছু বিষয় বুঝতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে তো আমাদের আলোচনা থাকবেই, এবং এটার জন্য আমরা একটা স্পেশাল ক্লাস দিয়েছি। ঠিক আছে, কিছু ক্লাস আমরা স্পেশাল দিয়েছি। প্রাইভেট ব্যাংকের যে 50টা ক্লাসের একটা মেসেজ পাঠাচ্ছিলাম না, ওটা আমাকে শেয়ার করো। আচ্ছা, তো আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব, আর একটু সময় নিচ্ছি আমি। আমরা তাহলে এখানে যারা সংযুক্ত হয়েছি তারা ধরে নিচ্ছি যে আমরা হচ্ছে কি প্রাইভেট ব্যাংকে ফোকাস করি। ঠিক আছে, প্রাইভেট ব্যাংকে ফোকাস করি। আমি রেজাল্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি রেজাল্ট, ডিপার্টমেন্ট, সাবজেক্ট সব কিছু নিয়ে কথা বলবো। একটু সময় ধরে, হ্যাঁ, আমার সাথে থাকতে হবে। একটু সময় নিয়ে একটু আমার সাথে ধৈর্য ধরে থাকতে হবে। ওকে, সো একটু ধৈর্য ধরে থাকবো। আমরা একটু সময় নেব, আর 2-4 মিনিট সময় নিয়ে আমরা স্টার্ট করে দেব। আমরা আমাদের মূল আলোচনায় চলে আসব। যাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নের উত্তর। ওকে, হ্যাঁ, আমি প্রত্যেকটা বিষয় বলবো, কম্পিউটার টেস্টের বিষয়টাও বলবো, এবং এটাকে কিভাবে ভালো করা যায় সেটাও বলবো। ওকে, হ্যাঁ, সিজিপিএ 3.33 ইনশাল্লাহ আপনার হবে। যিনি 2.77 লিখেছেন তাকে হচ্ছে গিয়ে একটু ছোট পোস্টের দিকে লক্ষ্য করতে হবে, তাহলে আপনার একটা ভালো চান্স আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমাদের মূল আলোচনা হচ্ছে আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে যে আপনি এই মুহূর্তে প্রাইভেট ব্যাংকে কেন বেছে নেবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনার সামনে তো অনেকগুলো অপশন আছে, আপনি এই মুহূর্তে কেন প্রাইভেট ব্যাংকে বেছে নেবেন এটা নিয়ে একটা কথা হবে। তারপর কথা হবে কিভাবে আপনি এই প্রিপারেশনটা স্টার্ট করবেন, হাউ টু স্টার্ট, হোয়াট টু রিড, কি পড়বেন, স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাবেন, টার্নিং পয়েন্ট অ্যাজ এ গাইড আপনাকে কিভাবে হেল্প করবে, এবং প্রাইভেট ব্যাংকের, ঠিক আছে, প্রাইভেট ব্যাংকের যে ক্যারিয়ারটা, আপনি যদি প্রাইভেট ব্যাংকে ক্যারিয়ার হিসেবে নিয়েই নেন, আপনি আসলে এটাতে গেইন করবেন নাকি লুজ করবেন, এই বিষয়টা নিয়েও আমাদের কিছুটা কথা থাকবে। ওকে, সো আমরা সবাই একটু ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনবো শেষ পর্যন্ত, এবং আমরা কি চাচ্ছি, কি করতে চাচ্ছি, সেই বিষয়গুলো নিয়েও আমরা একটু কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটু, ওকে, আরিফ তোমার হ্যাঁ, অনেকেই আছেন যারা এখানে অলরেডি আমাকে বিভিন্নভাবে অনেকে অনেক করা শুরু করেছেন। তাহলে আমরা একটু আসি যে আপনার হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব,
প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, আপনি কেন প্রাইভেট ব্যাংকের দিকে এই মুহূর্তে ঝুঁকতে পারেন। প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা হবে, আপনি কেন এই মুহূর্তে প্রাইভেট ব্যাংকের দিকে ঝুঁকতে পারেন। তার আগে একটা ছোট্ট করে কোশ্চেনের উত্তর সবার কাছে চাই। এই মুহূর্তে বাংলাদেশে প্রাইভেট ব্যাংকের সংখ্যা কয়টা? সরকারি বেসরকারি দেশি বিদেশি মিলে প্রাইভেট ব্যাংকের সংখ্যা কয়টা, এটা একটু আমি জানতে চাই আপনাদের কাছে। একটু কুইক রেসপন্স চাচ্ছি, কুইক উত্তর চাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে শুধু প্রাইভেট ব্যাংক বুসরা 63 64 না, অনলি না তারেক 62 না, ঠিক আছে। স্যার আপনার পরিচয় দিয়ে শুরু করলে সবাই উপকৃত হতাম। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে যেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সেই বিষয়টা মানে হচ্ছে কি, আমি একজন ব্যাংকার, আপাতত শুধু এইটুকুই আমরা জেনে রাখি, এবং আপনাদেরকে যে দিক নির্দেশনা দেব, যে পথটা পাড়ি দেওয়ার কথা বলবো, সেই পথ আমি অনেক আগে পাড়ি দিয়েছি। তার মানে হচ্ছে গিয়ে আমি এখন একটা সরকারি ব্যাংকে চাকরি করি, তবে আমার প্রাইভেট ব্যাংকে এই পথটা পাড়ি দেওয়ার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। এই পথটা পাড়ি দেওয়ার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা শেষ করে আমি এখন একটা সরকারি ব্যাংকে আছি, এটুকুই আপাতত জানি, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে গিয়ে আদার্স বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সো আমি যেটা জানতে চাচ্ছিলাম, ফেসবুক থেকে আমি কোনো অ্যান্সার পাইনি। ফেসবুকে যে ভাই বোনেরা আমাকে দেখছেন, আমার কোশ্চেন ছিল এই মুহূর্তে বাংলাদেশে মোট প্রাইভেট ব্যাংকের সংখ্যা কয়টি? একটু আমাকে কষ্ট করে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। যারা জানি তারা একটু আমাকে জানিয়ে দেয় যে এই মুহূর্তে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের সংখ্যা কত। ওকে, আচ্ছা, হ্যাঁ, এই প্রোগ্রাম কি ফেসবুকে লাইভ করা হবে? হলে কোন পেজ গ্রুপে? ওকে, আচ্ছা, এটা আমাদের টার্নিং পয়েন্ট জব 8 যে পেজটা আছে সেই পেজ থেকে লাইভ যাচ্ছে। আচ্ছা, আপনারা এরকম অ্যান্সার কেন দিচ্ছেন? 61, 62, 63। আমি সমস্ত ব্যাংকের সংখ্যা, আমি রাষ্ট্রায়ত্ত প্লাস প্রাইভেট জানতে চাইনি, আমি শুধু প্রাইভেট ব্যাংকের সংখ্যা জানতে চেয়েছি। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট, মানে বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত, বাংলাদেশ ব্যাংকে রেজিস্টার্ড, হ্যাঁ, শিডিউলড প্রাইভেট ব্যাংকের সংখ্যা হচ্ছে 53। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী আমি কি বলতে পারি, আমাদের এই মুহূর্তে টোটাল কয়টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে? 43টা। 43, 53 না ভাই, 43। ওকে, 43। এখন আমরা কমার্শিয়াল ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী আমরা 43টা কি রেজিস্টার্ড, ঠিক আছে, নিবন্ধিত শিডিউলড প্রাইভেট ব্যাংক আছে। তাহলে 43টা ব্যাংক আছে। এই অ্যান্সারটার এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার আমি আশা করছিলাম আপনাদের কাছ থেকে। যাই হোক, তাহলে 43টা ব্যাংক, এই 43টা ব্যাংক নিয়েই কথা হবে। তাহলে দেখেন, যখন 43টা বডি, ঠিক আছে, 43টা ব্যাংক কি করছে? বিভিন্ন পোস্টে নিয়োগ দিচ্ছে। এই মুহূর্তে যদি 62 না, আমি বারবার বলছি, আপনারা একটু গুগল করলেই পেয়ে যেতেন, ঠিক আছে। টোটাল 43 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে। টোটাল কত? 43 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে। ওকে, এখন আপনি যদি প্রাইভেট ব্যাংকটাকে আপনি ফোকাস করেন, তাহলে কি হবে? প্রাইভেট ব্যাংকটাকে ফোকাস করলে যেটা হবে, আপনি প্লেন্টি অফ সার্কুলার্স পাবেন, ঠিক আছে। প্লেন্টি অফ সার্কুলার কেন বললাম? দেখেন, আমরা কি দেখলাম, 43টা প্রাইভেট ব্যাংক আছে। প্রত্যেকটা প্রাইভেট ব্যাংক যদি অন অ্যান এভারেজ 3টা করে বছরে সার্কুলার পাবলিশ করে, যেটাতে জেনারেল ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে, তার মানে প্রত্যেকটা ব্যাংক যদি অন অ্যান এভারেজ 3টা করে সার্কুলার দেয়, তাহলে প্রায় 43টা প্রাইভেট ব্যাংক মিলে 129টা সার্কুলার দেওয়ার কথা, ঠিক আছে। যেহেতু বাংলাদেশের প্রেজেন্ট সিনারিওতে এরকম হচ্ছে গিয়ে সব ব্যাংক এভাবে করে সার্কুলার দিচ্ছে না, আমরা ধরে নিলাম 43টা ব্যাংক 3টা করে সার্কুলার দেবে না। কোনো ব্যাংক সার্কুলার দেবেই না, কোনো ব্যাংক আবার 3টার অতিরিক্ত দেবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমাদের মোটামুটি আমরা কিন্তু বছরে কয়টা সার্কুলার পাবো? বছরে ধরে নেন, শুধু প্রাইভেট ব্যাংকগুলোকে যদি আমি ফোকাস করি, প্রাইভেট ব্যাংকগুলোকে ফোকাস করলে আমি 100+ সার্কুলার পাবো, যদি কম করেও ধরি। এখন বলেন তো, আপনি কোন প্রস্তুতি নেবেন? এমন কোনো প্রস্তুতি আছে কিনা যে প্রস্তুতি নিলে আপনি 100টা সার্কুলার পাবেন?
আপনি যে কোনো পরীক্ষার কথা বলেন, আপনি যে কোনো প্রস্তুতির কথা বলেন, আর কোনো প্রস্তুতি কি আছে যেটাতে আপনি 100+ সার্কুলার পাবেন? এই কথা বোঝা যাচ্ছে আমার? আপনি বলেন আর কোনো প্রিপারেশন নিলে, আমি কি বলে, আর কোনো ধরনের কোনো প্রিপারেশন নিলে আমি কি এরকম 100+ সার্কুলার পাবো? পাবো না। তো দেখা যাচ্ছে আপনি যদি শুধুমাত্র প্রাইভেট ব্যাংকগুলোকে ফোকাস করে, শুধুমাত্র প্রাইভেট ব্যাংকগুলোকে ফোকাস করে আপনি প্রিপারেশন নিয়ে ফেলেন, 43টা প্রাইভেট ব্যাংক আছে, ধরে নিলাম কিছু ব্যাংক কিছু ক্রিটিক্যাল টাইম পাস করছে, ঠিক আছে, কিছু প্রাইভেট ব্যাংক কিছু ক্রিটিক্যাল টাইম পাস করছে, তাহলে এই যে ক্রিটিক্যাল টাইমে তারা সার্কুলার দিচ্ছে না, এরপরেও আমি দেখা যাবে বছরে প্রায় 100টা সার্কুলার পেয়ে যাব। হয়তো 100টা সার্কুলার আমি অ্যাপ্লাই করতে পারবো না, 100টা সার্কুলারে আমি শর্ট লিস্টেড হব না, 100টা সার্কুলারে হয়তো আমাকে পরীক্ষা দিতে ডাকবে না, কিন্তু আমি হয়তোবা 20টা পেয়ে যাব, এবং ডেফিনেটলি 20টা পরীক্ষা দিলে আমার একটাতে চান্স পাওয়ার ভালো সম্ভাবনা থাকবে। ওকে, এবার দেখেন শুধু সার্কুলার দেয় না, আপনার ভ্যাকেন্সিটাও কিন্তু স্যাটিসফ্যাক্টরি হয়। যেমন একটা সার্কুলার দিয়ে 5টা লোক নিয়োগ করে না, একটা সার্কুলার দিলে দেখা যায় 40, 50, 60টা পর্যন্ত লোক রিক্রুট করে ফেলে। মানে ভ্যাকেন্সিটাও কি হচ্ছে, খুবই স্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে। মানে আপনার পোস্টের সংখ্যা এমন না যে হ্যাঁ 100টা সার্কুলার দিয়ে 500 লোক নিচ্ছে, দেখা যাচ্ছে 100টা সার্কুলার দিয়ে 5000 লোক তারা বছরে রিক্রুট করে ফেলছে। ওকে, এবার দেখেন এটার সাথে সাথে আরেকটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়, ঠিক আছে। রিক্রুটমেন্ট প্রসেসটা এত ফাস্ট আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। অনেকগুলো ফেজে সিলেকশন হয়, অনেকগুলো ফেজে সিলেকশন হয়, সার্কুলার হয়, আপনি অ্যাপ্লাই করেন, তারা শর্ট লিস্ট করে, এরপরে একটা ইনিশিয়াল ভাইবা নেয়, কেউ কেউ হচ্ছে অনলাইন টেস্ট নেয়, এরকম অনেকগুলো ফেজ করে। কিন্তু আপনি দেখবেন এতগুলো ফেজ, হ্যাঁ, 3টা পরীক্ষা, 3টা 4টা পরীক্ষা, 3টা 4টা ভাইবা, ঠিক আছে, এই যে আপনার অ্যাপ্লিকেশন, শর্ট লিস্টিং, এত কিছুর পরেও দেখবেন খুবই দ্রুত, খুবই ফাস্ট হয়, খুব দ্রুত কাজটা কমপ্লিট হয়ে যায়। আপনার দেখা যায় যে খুব বেশি হলে 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাসের মধ্যে, ঠিক আছে, আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, যেটা অন্য কোনো চাকরিতে এত দ্রুত আমরা দেখি না, ঠিক আছে। তাহলে আপনি যদি এই মুহূর্তে, মানে এখন যখন অনেকগুলো সার্কুলার আসছে না, আপনি তেমন কোনো সার্কুলার পাচ্ছেন না, এই মুহূর্তে যারা ফ্রেশার্স আছেন, হ্যাঁ, তাদের জন্য আমি সাজেস্ট করব আপনি যদি প্রাইভেট ব্যাংকে ফোকাস করে সার্কুলার নেন, এটা আপনার ওভারঅল ব্যাংকের প্রস্তুতিকে হাফ ডান করে ফেলবে, ঠিক আছে। 50 থেকে 60% এখানেই কমপ্লিট হয়ে যাবে। আপনি একটা দ্রুত চাকরি যদি পেতে চান, আপনি প্রাইভেট ব্যাংকে ফোকাস করতে পারেন। দেখেন প্রত্যেক বছর আপনি বিভিন্ন প্রাইভেট ব্যাংকে কি কি পোস্টে সার্কুলার পাবেন। এখন আমি আপনাদের সাবজেক্ট, রেজাল্ট এইসব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখেন এন্ট্রি লেভেলের সবচাইতে বড় পোস্ট হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, ঠিক আছে। কোনো কোনো ব্যাংক এটাকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বলে, কোনো কোনো ব্যাংক এটাকে স্পেশাল ক্যাডার অফিসার বলে, কেউ কেউ সিনিয়র অফিসার বলে, বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু এটা হচ্ছে কি আমাদের এন্ট্রি লেভেলের হাইয়েস্ট পোস্ট, এন্ট্রি লেভেলের হাইয়েস্ট পোস্ট, ঠিক আছে। এই যে আমাদের যে মিথগুলো কাজ করে, যে ভালো রেজাল্ট লাগবে, ভালো ডিপার্টমেন্ট লাগবে, ভালো ভার্সিটি লাগবে, টু সাম এক্সটেন্ট এই পোস্টটার ক্ষেত্রে এই কথাগুলো সত্য। যেহেতু এই পোস্টে, যেখানে ম্যানেজমেন্ট ট্রেইনি যখন নেওয়া হয়, ব্যাংকগুলো চিন্তা করে আমার এই ম্যানেজমেন্ট ট্রেইনিতে যারা জয়েন করবে তারা একদিন এই ব্যাংকের এমডি হবে, এই ব্যাংকের ডিএমডি হবে, এই ব্যাংকের এমডি হবে, এরা এই ব্যাংকটাকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে লিড করবে, অথবা এই ব্যাংকটাকে না হলেও তারা ব্যাংকিং পাড়ায় সর্বোচ্চ পোস্টে থাকবে। এই জন্য কি করা হয়, এমটিওতে আপনার হচ্ছে গিয়ে আপনার এমটিওতে দেখা যায় যে আপনার ওই কিছু স্পেসিফিকেশন বেশি হয়, বাট নিচের পোস্টগুলোতে এগুলো হয় না, ঠিক আছে। দেখেন ব্যাংক এশিয়ার সার্কুলারে 2.5-এ কল করেছে, এরপরে হচ্ছে গিয়ে আপনার ইসলামী ব্যাংকের সার্কুলার 2.25-এ কল করেছে, আইএফআইসি ব্যাংকের সার্কুলারে 2.5-এ কল করেছে। তো এরকম দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সার্কুলারে 2.5-এও কল দেখছি, ঠিক আছে। তো এরকম আপনার এই যে ছোট ছোট যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলোতে আপনি এমটিওতে শর্ট লিস্টেড না হতে পারেন, বাট ছোট ছোট পোস্টগুলো
পোস্টগুলোতে আপনার শর্ট লিস্ট হওয়ার চান্সটা অনেক হাই। তো মোটামুটি যাদের এসএসসি আর এইচএসসিতে 4-এর উপরে আছে এবং অনার্সে 3-এর কাছাকাছি আছে, তারা এই পরের পোস্টগুলোতে আপনি ইজিলি শর্ট লিস্টেড হতে পারবেন। ঠিক আছে, কি প্রভিশনারি অফিসার, অনেকে অফিসারও বলে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ঠিক আছে, এই পোস্টটা আছে। এই যে ধরেন আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দেই, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই পোস্টটাতে আমাদের হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট চান্স পেয়েছেন যাদের রেজাল্ট আহামরি খুব ভালো ছিল না, এবং এইটা কোথায় পেয়েছেন, যে কোনো ব্যাংকে চাকরি পাননি, ডাচ বাংলা ব্যাংকে চাকরি পেয়েছেন, ওয়ান অফ দ্য কি বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ। আপনি প্রাইভেট সেক্টরে যদি দু একটা বেস্ট ব্যাংকের নাম বলেন, ডেফিনেটলি ডাচ বাংলা একটা বেস্ট ব্যাংকের কাতারে থাকবেই। ঠিক আছে, প্রথম সারির ব্যাংকের দিকে থাকবে ডাচ বাংলা ব্যাংক, সিটি, ইবিএল, যমুনা, এগুলোকে আমরা ভালো, ঠিক আছে, ভালো ব্যাংক হিসাবে করি। শিউলি আক্তার কমেন্ট করেছেন ব্যাংকিং থেকে মিনিমাম কত সিজিপিএ থাকলে এমটিওতে শর্টলিস্ট হয়। এটা ভাই ব্যাংক টু ব্যাংক ডিফার করে, হ্যাঁ, এটা নিয়ে কথা হবে, একটু সময় দিতে হবে আমাকে, এখনই বলছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যাদের মনে এই ধরনের প্রশ্ন আছে, রেজাল্ট খুব বেশি ভালো না হলে রেজাল্ট একটা মাঝামাঝি রেজাল্ট হলে আপনি এই যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার বা ট্রেনি জুনিয়র অফিসার, এই পোস্টগুলোতে আপনি কল পাবেন। ঠিক আছে, আপনার মোটামুটি একটা রেজাল্ট হলেই হলো এসএসসি এইচএসসিতে এবং অনার্সে মাঝারি মানের রেজাল্ট হলেই আপনি কি হবেন, শর্ট লিস্ট হবেন। ঠিক আছে, এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারে আমাদের অনেকগুলো ঠিক আছে, অনেকগুলো স্টুডেন্ট চান্স পেয়েছে বা চাকরি পেয়েছে, আমরা বলতে পারি চাকরি পেয়েছে, যাদের ব্যাকগ্রাউন্ড ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি, যাদের ব্যাকগ্রাউন্ড আপনার নন এমবিএ বা নন বিবিএ ছিল, মানে তাদের এমবিএ নাই, বিবিএ নাই, হ্যাঁ, ঠিক আছে, এমবিএ নাই, বিবিএ নাই, এই পোস্ট এরা হচ্ছে কি আপনার চাকরি পেয়েছে। কারো ডিপার্টমেন্ট বোটানি ছিল, কারো ডিপার্টমেন্ট বাংলা ছিল, কারো ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স ছিল, কারো ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ছিল, কারো ডিপার্টমেন্ট কি ছিল আপনার হিস্ট্রিও ছিল, স্ট্যাটিস্টিক্স, এরকম বিভিন্ন আমি ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েকে চাকরি পেতে দেখেছি ওই সার্কুলারে। এরপরে যেটা হয়েছে ধরেন আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এমটিবি, ঠিক আছে, এরা দেখা যায় যে এমটিওতে এদের শর্ট লিস্টিংটা অনেক হাই হয়। তো এই আমার একটা স্টুডেন্ট, সে হচ্ছে গিয়ে ডাচ বাংলা ব্যাংকে চাকরি পেয়েছে, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, আগে সে কোনো ব্যাংকের এমটিওতে কল পেত না, সে চাকরিতে জয়েন করেছে কোথায়, ডাচ বাংলা ব্যাংকে, কি ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই পোস্টে চাকরিতে জয়েন করলো। এই পোস্টে চাকরিতে জয়েন করে কিছুদিন চাকরি করার পরে যেটা হলো, সে এখন ওটাকে এক্সপেরিয়েন্স হিসাবে শো করে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে এবং সে কিন্তু এমটিওতে শর্ট লিস্টেড হচ্ছে। তো যারা শুরুতেই শর্ট লিস্টেড হচ্ছি না, প্রাইভেট ব্যাংকে দুটো জিনিস দেখে, ঠিক আছে, প্রাইভেট ব্যাংকে দুটো জিনিস দেখে। প্রথমত আপনি ভালো রেজাল্ট হলে তো অবশ্যই ডাক পাবেন, ভালো রেজাল্ট না থাকলে আপনি ভালো পোস্টে না ডাক পেতে পারেন। আপনি এই রেজাল্টটাকে আর একটা জিনিস দিয়ে আপনি ওভারকাম করতে পারেন, সেটা কি, এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এক্সপেরিয়েন্স এমপ্লয়িকে সব সময় প্রাইভেট ব্যাংক আলাদা কদর করে। ঠিক আছে, প্রাইভেট ব্যাংকে সব সময় আলাদা কদর করে। হ্যাঁ আলী হোসেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি কিছু কিছু পোস্টে ডাকও পাবেন। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমরা যারা এমটিওতে শর্ট লিস্টেড হচ্ছি না শুরুতে, আমাদের রেজাল্টের কারণে, আমাদের ডিপার্টমেন্টের কারণে, আমাদের ভার্সিটির কারণে, এই ধরনের মাল্টিপারপাস ইস্যুতে যারা শুরুতে এমটিওতে কি হচ্ছি না, সিলেক্টেড হচ্ছি না, তারা দেখেন এই যে নিচের যে পোস্টগুলো আছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার, ট্রেনি জুনিয়র অফিসার, ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার, আদার্স বলেছি, আরও মানে বিভিন্ন পোস্টে লোক নেওয়া হয়, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, ক্যাশ অফিসার, এরপরে হচ্ছে গিয়ে আপনার এমন তো আছে পূবালী ব্যাংকে একটা পোস্ট আছে ডেপুটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, ডেপুটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, অফিসারের অ্যাসিস্ট্যান্ট অফিসার, ওইখান থেকে কি হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ওইখান থেকে আবার কি হলো ডেপুটি। তো এই যে আপনার অনেকগুলো লেয়ারিং আছে, তো এই লেয়ারিংগুলোর কারণে দেখা যায় যে আদার্স অনেক পোস্টে নিয়োগ হয়। তো যারা হচ্ছে গিয়ে বড় বড় পোস্টে শর্ট লিস্টেড হচ্ছেন না, বড় পোস্টে, বড় পোস্ট বলতে তো আমি এই প্রথমটা এমটিওটাকেই বুঝি, তারপরে পিওকে বুঝি, ধরে নেন এই দুইটা পোস্টে আপনি শর্ট লিস্টেড হচ্ছেন না,
এই দুটো পোস্টে আপনি শর্ট লিস্টেড হচ্ছেন না, তাহলে আপনার কি করতে পারেন, আপনি এই ছোট পোস্টগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। আদার্সে আরও অনেক, এই যে যেমন বললাম না পূবালী ব্যাংক একটা পোস্টের লোক নিচ্ছে, কি বললাম, ডেপুটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, অ্যাসিস্ট্যান্ট অফিসার, সেটা থেকে কি হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, ওখান থেকে আবার আসলো কি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার ক্যাশ। তো এরকম আপনার বিভিন্ন ধরনের পোস্টে সার্কুলার হয়ে থাকে। উপরের লেভেলের পোস্টগুলোতে শর্ট লিস্টিংটা অনেক বেশি হাই হলেও নিচের লেভেলের পোস্টগুলোতে এমন হয় না। তাহলে আমরা কি করতে পারি, যাদের রেজাল্ট একটু খারাপ আছে, তারা তো ধরেন যে একটু খারাপ হয়ে গেছে বিভিন্ন কারণে, অনার্সের রেজাল্টটা বা অনার্স ইন্টারমিডিয়েট ভালো ছিল, এসএসসিটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, এসএসসি অনার্স ভালো আছে কোনো কারণে ইন্টারমিডিয়েটটা খারাপ হয়েছিল, এরকম যাদের আছে তারা কি এই নিচের পোস্টগুলোতে একটু ফোকাস করেন। যেমন আইএফআইসি ব্যাংক বছরে 2 থেকে 3 বার টিএসও নেয়, আপনি আইএফআইসি ব্যাংকের টিএসওতে অ্যাপ্লাই করেন, টিএসওতে অ্যাপ্লাই করার পরে কি হবে, আপনি হচ্ছে গিয়ে টিএসওতে চাকরি পেয়ে যান, টিএসওর চাকরি পেয়ে আপনি ওখানে 1 বছর 6 মাস চাকরি করলে আপনি ওই এক্সপেরিয়েন্সটা দেখিয়ে তারপরে আরও বিভিন্ন ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি খুব সহজেই ওই ব্যাংকগুলোতে কি হয়ে যাবেন, শর্ট লিস্টেড হয়ে যাবেন। ওকে, তাহলে আমি রেজাল্ট নিয়ে যে আপনাদের যে কোয়েরিগুলো ছিল সেই কোয়েরিগুলোর কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও শুধুমাত্র এগুলোকে ফোকাস করে আমরা একটা আলাদা ক্লাস দেব, হ্যাঁ, সেটা নিয়ে টেনশন নাই। ওকে, এমটিও ফ্রেশারদের, কিছু ব্যাংক শুধু ফ্রেশারদেরকে প্রিফার করে, এটা কি মিথ? আমার জানা মতে এটা মিথ। কারণ দেখেন যে হাইয়েস্ট লেভেলের যে প্রাইভেট ব্যাংকগুলো আছে, সঙ্গত কারণে এখন নাম বলছি না, যাদেরকে আমরা এই ক্যাটাগরিতে ফেলে দেই যে তারা শুধু ফ্রেশার নেয়, কোথায় এই ক্যাটাগরির ব্যাংকগুলো তো আমার স্টুডেন্টগুলোকে ডাকছে যারা বিভিন্ন ব্যাংকে অলরেডি 2-3 বছর চাকরি করে ফেলছে, এরকমও তো 2 বছর চাকরি করা অ্যাপ্লিকেন্টকেও তো কল করেছে। এখানে বিষয়টা হয় কি, তারা এজ রেঞ্জটা দেখে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনি 30 অ্যাবভ হয়ে গেছেন, তখন তো আর আপনাকে কল করবেন না, ঠিক আছে? তো একদম ফ্রেশার প্রিফার করে এরকম বিষয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ খুব ফ্রেশারদের, ঠিক আছে, ফ্রেশারদের যাদের খুব ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট আছে তাদের মানে একটু ইয়ে করে, একটু হয়তো প্রিভিলেজ দেয়। ফ্রেশার রেজাল্ট আউটস্ট্যান্ডিং, এখন ধরেন একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির ফিনান্স থেকে পাশ করেছে, তার বিবিএও অ্যাবভ 3.5, এমবিও অ্যাবভ 3.5, তো আমি ওকে হচ্ছে গিয়ে কিছু প্রিভিলেজ দেওয়ার পক্ষপাতী, কারণ যেহেতু সে ফিনান্স থেকে পাশ করেছে বা ধরেন ব্যাংকিং থেকে পাশ করেছে, তার কাজটা অনেক বেশি, তার পড়ালেখাটা অনেক বেশি ব্যাংক রিলেটেড এবং তার রেজাল্টটাও অনেক ভালো এবং তার ভার্সিটিটাও ভালো, সেক্ষেত্রে সে যদি অল্প একটু প্রিভিলেজ পায় তাতে তো আমি খারাপ কিছু দেখি না। ধরেন আমার দুটো পরীক্ষার্থী দুজনই আপনার প্রিলি রিটেন মিলে 70 করে পেয়েছে, কাকে নেব? সেই ক্ষেত্রে তো ওই ছেলেটাকে আমি প্রিভিলেজ দেওয়াটাকে খারাপ হিসেবে কোনো কিছু দেখি না। তো এরকম হতে পারে, তবে আমি বারবার বলছি এগুলো এক একটা মিথ এবং এই মিথগুলো আসলে শুধু অ্যাপ্লিকেবল উপরের পোস্টে, এমটিও আর পিওতে, ঠিক আছে? এই নিচের পোস্টগুলোতে এই বিষয়গুলো খুব বেশি ম্যাটার করে না, ঠিক আছে? আপনি মাঝারি মানের রেজাল্ট এবং যে কোনো ডিপার্টমেন্ট থেকে, যেহেতু আমার ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্ট চাকরি পেয়েছে, আমার বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট চাকরি পেয়েছে, উদ্ভিদবিদ্যা বিভাগের স্টুডেন্ট চাকরি পেয়েছে, তো আপনারাও পাবেন ইনশাল্লাহ, যেই ডিপার্টমেন্ট থেকে আসেন। সিবিতে সমস্যার কারণে শর্ট লিস্ট করে না। হ্যাঁ, অনেকেরই সিবি থাকে ইনকমপ্লিট সিবি, ইনকমপ্লিট বলতে আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি এক্সপিরিয়েন্স দিলেন না, ঠিক আছে, সেটা ইনকমপ্লিট হলে কোনো সমস্যা নাই। বাট সমস্যাটা কখন, ও একটা কোশ্চেন ম্যান্ডেটরি ফিল্ড লিখেছে যেটার আপনার অ্যান্সার লেখা উচিত ছিল, আপনি ওইটাতে অ্যান্সার লেখেন নাই, এইরকম ক্ষেত্রে যদি ইনকমপ্লিট সিভি হয়ে যায় তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন না। অনেক সময় সিভি প্রপার না হওয়ার কারণেও অনেকে শর্ট লিস্টেড হয় না। দেখা যায় যে 2 বছর আগে বিডি জবসে একটা সিভি আপনি আপলোড করে রাখছেন, এরপরে আপনি ওটাকে চাহিদা অনুযায়ী পরিবর্তন করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি শর্ট লিস্টিংয়ে থেকে বাদ পড়ে যাবেন। এই যে সিভি রাইটিং নিয়ে আমাদের কিন্তু একটা চমৎকার সেশন থাকবে। ওকে, এবার আসি আমরা এটার সাথে সাথে দেখেন আপনি কোন ব্যাংক কীভাবে কি রেশিওতে সার্কুলার দেয়। দেখবেন আপনি বছরে আপনার চোখে 5, 6, 7, 8, 10টা সার্কুলারও চোখে পড়ে যাবে। আইএফএসি ব্যাংক প্রচুর সার্কুলার দেয়, প্রচুর লোক নেয়, ঠিক আছে? ডাচ বাংলা ব্যাংকও
প্রায়ই সার্কুলার দেয়, প্রায়ই লোক নেয়, ঠিক আছে। এই ব্যাংকগুলো আইএফআইসি ব্যাংকের উপশাখা প্রচুর, উপশাখাতে আপনার প্রচুর লোক তারা রিক্রুট করে, এবং দেখা যায় যে এই উপশাখাতে যাদেরকে রিক্রুট করে তারা কিছুদিন চাকরি করার পরে প্রাইভেট ব্যাংকে যেটা মানে মূল মজা, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তারা কি করতে পারে, অন্য জায়গায় সুইচ করে চলে যায়। এই জন্য প্রায়শই কিন্তু পোস্ট ফাঁকা হয়। এবং প্রাইভেট ব্যাংকের বিষয়টা এরকম না যে সারা বছর ধরে যে পোস্টটা ফাঁকা হলো তারা সারা বছর ধরে অপেক্ষা করবে, তারপরে পরের বছর গিয়ে সার্কুলার দেবে। প্রাইভেট ব্যাংকে দেখবেন লোকবল একদম সব সময় চাহিদা মাফিক থাকে, ঠিক আছে। একটা ব্রাঞ্চে যদি 12 জনের প্রয়োজন হয়, ওইখানে 12 জনই থাকে এবং 12 জনেরই সুন্দর কাজ থাকে, কেউ আপনার শুয়ে বসে সময় পাস করে না, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে মানে আবার ওখানে কিন্তু কোনো অতিরিক্ত লোকও থাকে না। তো এখন দেখা যাচ্ছে ফর এক্সাম্পল এদের মধ্যে 2 জন কোনো কারণে আপনার ভালো চাকরি পেয়ে চলে গেল, তাহলে ওই 12 জনের কাজ কিন্তু 10 জন দিয়ে করা সম্ভব হয় না। তো এই জন্য খুব ফ্রিকোয়েন্টলি তারা ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করে দেখে যে তাদের কোথায় ফাঁকা আছে এবং খুব দ্রুত সার্কুলার দেয়, ঠিক আছে, খুব দ্রুত সার্কুলার দেয়। যেমন আপনি প্রতিনিয়ত সার্কুলার দেখবেন আইএফআইসি, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মধুমতি, সাউথ বাংলা এগ্রিকালচার, মেঘনা ব্যাংক, এক্সিম ব্যাংক, এই ব্যাংকগুলোতে আপনি ফ্রিকোয়েন্টলি সার্কুলার দেখতেই থাকবেন, ঠিক আছে। হ্যাঁ, যে এই ধরেন এটা আপনার বছরে যদি 6টা সার্কুলার দেখে ফেলেন সব কিছু মিলে, এই বাকি ব্যাংকগুলোতে হয়তো আপনি এত সার্কুলার দেখবেন না, 2টা-3টা দেখবেন, কিন্তু বছরে আপনি এখানে দেখেন যেমন আইএফআইসি হয়তো টিএসওতে আপনার 2টা-3টা সার্কুলার দিয়ে দেবে, ডাচ বাংলা হয়তো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারেই 2টা সার্কুলার দিয়ে দেবে, ইউসিবি হয়তো এরকম করবে না, কিন্তু বছরে তাদেরও আপনি একটা করে সার্কুলার পাবেন। এরপরে উত্তরা এবং পূবালী, হ্যাঁ, সার্কুলার আপনার যখনই দেয় তাদের সার্কুলার কিন্তু অনেক বড় হয়, হিউজ একটা সার্কুলার, ঠিক আছে। হ্যাঁ, সিটি ব্যাংক, এখানে তো আর সবটা আসলে লেখা সম্ভব হয় নাই। হ্যাঁ, আপনি ব্যাচেলার সিজিপিএ 2.70 আপনি অনেক পোস্টেই অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনাকে টার্গেট করতে হবে, শুরুতেই এমটিও টার্গেট করা যাবে না। হ্যাঁ, আপনি পরের জন এজ অলমোস্ট 30, নো এক্সপেরিয়েন্স, বিবিএ 2.63, এমবিএ ইনশাল্লাহ আপনি চেষ্টা করলে এখনও পাবেন। তবে আপনাকে আমি বলবো আপনি শুধু যদি আপনার ব্যাংকে প্রফেশন গড়ার ইচ্ছা থাকে, আপনি শুধু প্রাইভেট ব্যাংকে ফোকাস না করে একটা ওভারঅল প্রিপারেশন নেন। তো এরকম হচ্ছে গিয়ে এই যে সার্কুলার হতেই থাকে। এখন কথা হচ্ছে এই যে এত সার্কুলার হচ্ছে, হ্যাঁ, সিটি ব্যাংক দেয় ভাই, সিটি ব্যাংক দেয়, আনফরচুনেটলি সিটি ব্যাংকটা হয়তো মিস হয়ে গেছে, তাহলে আমরা এখানে এত তো আর মনে থাকে না, এখানে একটু লিখে দেই সিটি ব্যাংক, ঠিক আছে। ওকে, আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, আপনি তো ডেফিনেটলি জিপিএ হচ্ছে গিয়ে আপনি কল পাবেন, হ্যাঁ, কল পাবেন। আচ্ছা, হ্যাঁ, এমটিওর জন্য পড়া ঠিক হবে ভাই, কোনো সমস্যা নাই, এমটিওর জন্য পড়বেন, এমটিওতে কল না পাইলে আপনি পিওতে কল পাবেন, টিওতে কল পাবেন, এই পোস্টগুলোতে ঢুকে আপনি তারপরে গিয়ে আপনি ক্র্যাক করেন এমটিও, কোনো সমস্যা নাই। তো আপনি যদি 6 মাস 1 বছরের এক্সপিরিয়েন্স কোথাও থেকে গ্যাদার করতে পারেন, আপনার ডিজায়ার্ড ব্যাংক আপনাকে শুরুতে এমটিওতে না ডাকলেও পরে ইনশাল্লাহ এমটিওতে ডাকবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ব্যাংক, হ্যাঁ, প্রাইভেট ব্যাংকে শর্ট লিস্টে কোনো প্রবলেম হবে না এবং আরামে আলহামদুলিল্লাহ চাকরি পাবেন। যেটা আমি বলতে চাচ্ছিলাম, দেখেন এই যে এতগুলো সার্কুলার হয়, এই সার্কুলারগুলোতে আপনি অ্যাপ্লাই করেন, তাই না, এই সার্কুলারগুলোতে আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে। তো এই যে এত সার্কুলার, আপনি কি প্রত্যেকটা ব্যাংকে ঢুকে দেখবেন কিভাবে? এইটার জন্য আমি আপনাকে বলবো, আপনাদেরকে একটা সাজেশন দেব। আমাদের খুব সুন্দর একটা ফেসবুক পেজ আছে, টার্নিং পয়েন্ট জব এইড নামে, স্ক্রিনশটটা কিছুদিন আগে নেয়া, অলরেডি আমাদের 210+ মেম্বার হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, 210K। তো এই পেজটাকে আপনারা একটু ফলো করবেন, ঠিক আছে, এই পেজটাকে একটু ফলো করবেন। এই পেজে আমরা রেগুলার সমস্ত ধরনের, ঠিক আছে, সমস্ত ধরনের করে দেই, সার্কুলারগুলোকে দিয়ে দেই, ঠিক আছে। এই পেজে আমরা রেগুলার সমস্ত সার্কুলারগুলো দিয়ে দেই। এই পেজগুলো সারা দিনে যদি আপনি দিনে 2 বার দেখেন তাহলেই আপনি কি আমাদের আপডেট, আপনাদের সব
আপডেটগুলো পেয়ে যাবেন। ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট, হ্যাঁ ভাই, যদি বোটানির স্টুডেন্ট চাকরি পেতে পারে, যদি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট চাকরি পেতে পারে, যদি ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্ট চাকরি পেতে পারে, আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টে কেন চাকরি পাবেন না? আপনিও পাবেন, ঠিক আছে। সো এটা খুব বেশি কনফিউশনের কিছু নাই। ওকে স্যার, প্লিজ রেসপন্স মি, ব্যাচেলার সিজিপিএ 3.5, পাবলিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিকে ডিপ্লোমা সাবজেক্ট, মাস্টার্স নাই, আমি কি পোস্টে কল পাবো? প্লিজ রেসপন্স মি। হ্যাঁ, আপনি কল পাবেন, তবে আপনার মাস্টার্স কি অনগোয়িং নাকি আপনি মাস্টার্স করেননি? এত ভালো একটা ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, খুবই চমৎকার একটা সাবজেক্ট, আমি নিজেই ওটাতে মাস্টার্স করেছি, আপনি কেন ওইটাতে মাস্টার্স করলেন না সেটা আমি একটু জানতে চাই। নাকি আপনার মাস্টার্স রানিং? স্যার, ইস্টার্ন ব্যাংকে কি শুধু এক্সপিরিয়েন্স কি নেয়? না, শুধু এক্সপিরিয়েন্স নেয় না, অনেক ফ্রেশার নেয় ইস্টার্ন ব্যাংকে, ঠিক আছে। হ্যাঁ, ওদের একটা পোস্ট আছে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, এটাতে রেগুলার ফ্রেশারদেরকেই আমি রিক্রুট করতে দেখি। হ্যাঁ, এবং ভালো ভালো ছেলে পেলে আসে, ভালো করে খুব সুন্দর করে চাকরি করে তারা কিন্তু বাহিরে একটা ভালো চাকরি নিয়ে আবার চলে যাচ্ছে। ওকে, সো যারা ফ্রেশার, ব্যাচেলার মাত্র শেষ হলো, তারা অ্যাপ্লাই করতে থাকেন, এরকম স্টুডেন্টদেরকে কিন্তু ওরা সুযোগ দেয় যারা এখন স্টার্ট। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের এডির জন্য কিভাবে প্রিপারেশন নিব? বাংলাদেশ ব্যাংকের এডির প্রিপারেশন নিয়ে আজকে কথা হয় না, ওইটা তো আমাদের আরেকটা কোর্স আছে, সেটাতে আমরা কম্বাইন্ড কথা বলি। হ্যাঁ, তবে প্রিপারেশনটা ঘুরে ফিরে এগুলোই, একটু সময় আমার সাথে থাকেন। ওকে, বিবিএ 2.99, এমবিএ 3.6, কল পাওয়ার সম্ভাবনা আছে। এমটিওতে কল পাওয়াটা একটু কঠিন হবে, অন্য যে কোনো একটা পোস্টে চাকরি করে, ঠিক আছে, অন্য যে কোনো একটা পোস্টে চাকরি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করলে হয়তো খুব সহজে অনেক ব্যাংকে চাকরি পেয়ে যাবে। আমাকে শাহজালাল ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকের ফাইনাল ভাইবা থেকে বাদ দিছে, কারণ কি হতে পারে স্যার? যেহেতু আপনার সাথে আমার ইন পার্সন এখনো কমিউনিকেশন হয়নি, আপনার সাথে আমি সামনাসামনি কথা বলিনি, আপনাকে আমি দূর থেকে এই যে জাস্ট একটা কমেন্টের মাধ্যমে এটা বলে দিতে পারবো না যে আপনাকে কেন বাদ দিয়েছে। আমি যদি আপনার সাথে সামনাসামনি কথা বলতাম তাহলে হয়তো আমি আপনাকে বলতে পারতাম যে আপনার ভাইভায় প্রশ্ন কি ছিল, কিভাবে কি হয়েছে, এটা ডিটেইল এক্সপেরিয়েন্সটা শুনলে আমি হয়তো বলতে পারতাম। একটু উপরে দেখি, আরিফ যাও তো, কয়েকটা কমেন্ট এসেছে, একটু উপরে যাও তো। হ্যাঁ, রেসপন্স চাচ্ছে, ওই যে এই জুমের কমেন্টগুলোতে যাও, কি বলেছে? আচ্ছা, এত কমেন্ট আসতেছে, আমি আচ্ছা, হ্যাঁ, প্রাইভেট ব্যাংকে আপনি পরীক্ষা দিতে পারবেন হাসানুল্লাহ ইউনিভার্সিটির সিভিলের? হ্যাঁ পারবেন, উপরে যাও তো, উপরে যাও। আচ্ছা, কি স্যার, হ্যাঁ কল পাওয়া যায় কি? আমাদের তো স্টুডেন্টরা চাকরি করছে, রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী কলেজ বাংলা থেকে পাশ করা স্টুডেন্ট চাকরি করছে, কারমাইকেল কলেজ কেমিস্ট্রির স্টুডেন্ট চাকরি করছে, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ বোটানির স্টুডেন্ট চাকরি করছে, তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কোনো ইস্যু নাই। আচ্ছা ভাই, আপনার বিবিএ 3.92 কি আউট অফ 4 যদি হয়, আপনি অ্যাকাউন্টিং থেকে পাশ করছেন, আপনি কেন কল পাবেন না? ডেফিনেটলি কল পাবেন, কেন কল পাবেন না? ডেফিনেটলি কল পাবেন, এবং আপনার চাকরি পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। সাথে সাথেই আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখলেন, আমাদের ফেসবুক গ্রুপটাকেও ফলো করবেন, ইনশাল্লাহ সব ধরনের তথ্য এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এখন নিচে আসো, এবার আসি আমরা একটু পরীক্ষা পদ্ধতির দিকে ফোকাস করি। প্রাইভেট ব্যাংকের পরীক্ষা পদ্ধতি অনেকগুলো হয়, অনেকগুলো প্রসেস হয়, ঠিক আছে। প্রথম তো আপনি অ্যাপ্লাই করলেন, দেখেন আগে এই যে এমসিকিউ আর রিটেন, এই দুইটা প্রসেসে যাওয়ার আগেই একটা পরীক্ষা নিয়ে ফেলে, ঠিক আছে। এখন রিসেন্টলি এটা আফটার করোনা স্টার্ট হয়েছে, এই বিষয়টা স্টার্ট হয়েছে কি, সেটা অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট। আচ্ছা, এই অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টে কেউ ফেস করেছেন? এই যে অনলাইন যে অ্যাসেসমেন্ট টেস্ট, ওকে, তানজিদ রহমান জিয়াদ ফেসবুকে কমেন্ট করেছেন, ভাই আপনি হচ্ছে গিয়ে এমটিও টার্গেট করেন না, আপনি একটু এই টিও পিও, হ্যাঁ টিএও টিএসও এগুলো টার্গেট করেন, ঠিক আছে। আলামিন, আপনাকেও আমি এটাই বলতে চাই, আপনারা এমটিওকে কল করেন না। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, একজন শুধু কমেন্ট করছে, এই এতগুলো মানুষের মধ্যে আমরা কেউ নাই। পাবেল হাসান, আপনার ভালো চান্স আছে শর্টলিস্ট হওয়ার। ওকে, অ্যাকাউন্টিং অনার্স। আশিকুর রহমান তমাল, আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে ভাই, একটু কঠিন হয়ে যাবে। আপনি ওই যে নিচের যে পোস্টগুলো, হ্যাঁ জুনিয়র অফিসার, ট্রেনি জুনিয়র অফিসার, ডেপুটি জুনিয়র অফিসার, ওগুলো একটু দেখেন।
আচ্ছা 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 স্যার, আমি অলরেডি, না আপনার দরকার নাই যে আমাদের 25th ব্যাচে আছেন, দরকার নাই। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের, যেহেতু কোর্স ফিটা আমরা খুবই যৎসামান্য রেখেছি, আপনি যদি চান একটু আমাদের সাথে থেকে প্র্যাকটিস করবেন আরও বেশি করে, হ্যাঁ, তাহলে আপনি অ্যাড হতে পারেন। কিন্তু আপনার ওই কোর্সে থাকলেই হবে, এটাতে না হলেও চলবে। এখন যদি আপনি আরেকটু শুধু আমাদের ক্লাসগুলো দেখে ক্লাস ওয়ার্কগুলো একটু উপভোগ এনজয় করতে চান, আমাদের সাথে থাকতে চান, তাহলে আপনি অ্যাড হতে পারেন। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে, আমরা কেউ কি অনলাইন টেস্ট দেইনি? আচ্ছা হ্যাঁ, অনলাইন টেস্ট 5-6 বার দিয়েছি, কিন্তু একবারও ক্র্যাক করতে পারিনি। তার মানে হচ্ছে মাহি আনান নূর, আপনার হচ্ছে গিয়ে প্রিপারেশনে অনেক ঘাটতি আছে। 5-6 বার দিয়ে আপনি একবারও করতে, স্যার আপনি ডিপ্লোমা মাস্টার্স করার কারণ দয়া করে একটু বলুন। আমি এই বিষয়ে অনার্স মাত্র, এখনও মাস্টার্স ভর্তি হয়নি। অবশ্যই আপনি মাস্টার্স ভর্তি হবেন এবং পড়ালেখাটা চালিয়ে যাবেন। হ্যাঁ, মাস্টার্স হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি, আপনি এটা শেষ করেন নাইম, হ্যাঁ প্লিজ। এবং ডিপার্টমেন্টের একটা ভালো ফিউচার আছে বাংলাদেশে। হ্যাঁ, শুধু ব্যাংক না, বাহিরের অনেক প্রতিষ্ঠান আছে এবং স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান আছে যেটাতে আপনি খুব সুন্দর সুযোগ পাবেন এই ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করার জন্য। ওকে, তাহলে আমরা এখন এই ধরনের একটু প্রশ্ন, অন্য প্রশ্ন থেকে বিরত থাকি। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা একটু বলি। আমাদের অনেকগুলো ধাপ থাকে। আপনি হচ্ছে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করে, প্রাইভেট ব্যাংকে অ্যাপ্লাই করেই, ঠিক আছে, প্রাইভেট ব্যাংকে অ্যাপ্লাই করেই আপনি পরীক্ষা দিতে যেতে পারবেন না। ওরা কি করবে, অনেক সময় প্রথমে ইনিশিয়ালি একটা ভাইবা নেবে, কখনো কখনো অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট নেবে। তো এই বিষয়গুলো নিয়ে একটু জানতে হবে। অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টেও পাশ করতে গেলে আপনার মোটামুটি প্রিপারেশন থাকতে হবে, কারণ ওখানেও কিন্তু দেখা যায় যে আপনার কোন কোশ্চেনগুলো করে, যেই কোশ্চেনগুলো আপনার প্রিলিমিনারি এক্সামে করতে পারে, ঠিক আছে। ওখানে আপনার কি, আপনি হয়তো পরীক্ষায় গিয়ে বৃত্ত ভরাট করবেন, এখানে সেই বৃত্তটাতে গিয়ে টিক দেবেন। তাহলে প্রিপারেশন ছাড়া কিন্তু আপনি এই অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট পাস করতে পারবেন না। কেউ 20টা কোশ্চেন দিচ্ছে, কেউ 10টা কোশ্চেন দিচ্ছে, যে কয়টাই দিক, ঠিক আছে, এটাও পাস করার জন্য, ঠিক আছে, হ্যাঁ, আপনার কি করতে হবে, এটা পাস করার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। ওকে, সাউথ ইস্ট ব্যাংকের জন্য সিলেক্ট হয়েছি স্যার, খুবই চমৎকার কথা এবং আপনাকে অভিনন্দন। ঠিক আছে, তারপরে যারা হচ্ছে গিয়ে আমরা এইভাবে করে ওই যে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টটা পাস করে আসব, ঠিক আছে, তারা আমরা সুযোগ পাবো কি দেয়ার, সুযোগ পাবো, হ্যাঁ, এন্ট্রি লেভেলে ডেফিনেটলি এজ লিমিট আছে। আগে সবাই 30 বলতো, সরকারি সার্কুলার হওয়ার পরে এখন 32 বলছে। তো ডেফিনেটলি এজ লিমিট আছে, হ্যাঁ, সব জায়গাতে এজ লিমিট আছে। ওকে, কিন্তু এগুলো এন্ট্রি লেভেলের পোস্টে, আপনার প্রমোটেড পোস্টে তো আর এজ লেভেল থাকবে না, ঠিক আছে, আর প্রমোটেড পোস্টে তো আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না, ঠিক আছে। এখন ধরেন এভিপি নেবে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টে কি আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন? ওটার জন্য হিউজ এক্সপেরিয়েন্স লাগবে। সো ওইখানকার এজ লিমিটটা আলাদা, কিন্তু প্রত্যেকটা পোস্টেই আপনার কি এজ লিমিট থাকে। সো এন্ট্রি লেভেলের এজ লিমিট এখন 32 ওরাও বলছে। হ্যাঁ, জগন্নাথ ইউনিভার্সিটি খুবই পসিবল এবং খুব ভালো পসিবল। ইমরান জেএনইউ ফাইন্যান্স, যে ঠিক আছে, ফৌজদারি মামলা থাকলে চাকরি হতে প্রাইভেট ব্যাংকে তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। হ্যাঁ, এখন মামলা তো, সেটা মামলা মানে কি বিচারাধীন, আপনি তো শাস্তিপ্রাপ্ত আসামি না। যতক্ষণ পর্যন্ত আপনাকে কোর্ট এটা বলছে না যে আপনি আসলেই আসামি, ততক্ষণ পর্যন্ত আপনি তো সেভ। মামলা থাকলেই যে আপনি পাপ করেছেন, বিষয়টা তো এরকম না। আচ্ছা, 5 বছরের বন্ড সাইনের কথা বলেছে, এ ব্যাপারে কিছু বলুন স্যার। এটা অনেক ব্যাংকই বলে থাকে, হ্যাঁ, ওকে, এটা নিয়ে অনেক ব্যাংকই বলে থাকে, ঠিক আছে, এটা কোনো বিষয় না। হ্যাঁ, এটা আপনি চাইলে পরে হচ্ছে গিয়ে তাদের রুলস মেনে আপনি বের হয়ে আসতে পারবেন। আপনার ওখানে থাকতে ইচ্ছা করলো না, বন্ড সাইন করার মানে তো আপনি তাকে সব দিয়ে দিচ্ছেন না, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আপনি চাইলেই বের হয়ে আসতে পারবেন। ওকে, হ্যাঁ, শাকিরা ইসলাম আপনাকেও শর্ট লিস্ট করবে, তবে আপনাকেও আমি বলবো আপনার ফোকাস এমটিও হওয়া যাবে না, আপনার ফোকাস টিও, টিএসও, টিজেও এগুলা হইতে হবে, ঠিক আছে, তাহলে আপনি শর্ট লিস্টেড হবেন। ওকে, আচ্ছা, জাহিদুল ইসলাম, আপনার প্রাইভেট ব্যাংকের চাকরিতে খুব বেশি সমস্যা হওয়ার আমি কোনো চান্সেস দেখি না। আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমার নলেজে যেটা আছে সেটা অনুযায়ী আমি খুব বেশি কোনো প্রবলেম দেখছি না। ওকে,
আচ্ছা, সরি, তো যেটা বলতে চাচ্ছিলাম, দেখা যায় যে কি রকম হয়, একটু ভালো করে বুঝি সবাই, কি রকম হয় আপনার এমসিকিউ 40, রিটেন 60 হতে পারে, অথবা কি আপনার 50-50ও হতে পারে, অথবা এরকম হতে পারে 60-40ও হতে পারে রেঞ্জ। তো ধরেন 50-50ও যদি হয়, আপনার পরীক্ষাটা কি হবে, একসাথে হবে। পরীক্ষাটা কিন্তু আলাদা আলাদা দিন হয় না। খুব কম ব্যাংক প্রিলি এবং রিটেন আলাদা দিনে নেয়। ম্যাক্সিমাম ব্যাংকই দেখা যায় একটা 1 থেকে 1.5 ঘন্টার পরীক্ষা একসাথে প্রিলি এবং রিটেন নিয়ে যায়। এখন যেটা স্ট্যান্ডার্ড সিস্টেম চলছে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে, অবশ্যই অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টে আপনি আপনি একটা পরীক্ষা দিতে বসছেন, আপনি পড়ালেখা ছাড়া কেন বসবেন? অবশ্যই পড়া উচিত এবং আপনার পড়তেই হবে। না পড়লে আপনি এটাও উতরাতে পারবেন না, কারণ এখানে ডেটা সাফিসিয়েন্সির মতো জিনিস দিয়ে দেয়, এখানে ডেটা সাফিসিয়েন্সির মতো জিনিস দিয়ে দেয়, এখানে আপনার ক্রিটিক্যাল ম্যাথ দিয়ে দেয়, এখানে আপনার চার্ট অ্যানালাইসিস দিয়ে দেয়। তো আপনার এক একটা ব্যাংক এক এক রকম অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট নিচ্ছে, ঠিক আছে? তো আপনি প্রিপারেশন ছাড়া কিভাবে মানে অ্যাপ্লাই করবেন, তাই না? সেটাকে পার হবেন। ওকে, আচ্ছা স্যার আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে বিএ কমপ্লিট করেছি। ভাই আপনার জন্য আমার একটা, আপনি কেন মাস্টার্স কমপ্লিট করেননি সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, চ্যাট জিপিটি এক্সাম দেয় অনলাইন অ্যাসেসমেন্টে, তাদের সিলেক্ট হওয়ার চান্স কম, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, ঠিক আছে? ওকে স্যার, আমার ইসলামিক ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড, সবগুলো ব্যাংকে শর্টলিস্ট না করার না, আপনার কেন করছে না, আপনি হয়তো সিভিটা প্রপারলি কমপ্লিট করতে পারছেন না, বা আপনি সিভি কমপ্লিট করতে গিয়ে যার হেল্প নিচ্ছেন সে আপনাকে প্রপারলি গাইড করতে পারছে না, কোথাও না কোথাও কোনো সমস্যা থেকে যাচ্ছে, ঠিক আছে? এজন্য আপনি কল পাচ্ছেন না। ওকে, ওইটা নিয়ে সিয়াম একটু পরে কথা হবে। তাহলে আমরা দেখি রিটেন এক্সামটা হবে কত, 40 থেকে 60-এ। এরপরে ভাইবা কিন্তু প্রাইভেট ব্যাংকে 3টা হয়। এখন প্রাইভেট ব্যাংকের বিষয়টা হচ্ছে কি, আপনি যেই স্টেজে পাশ করবেন না সেখান থেকে বাদ হয়ে যাবেন, ঠিক আছে? যেই স্টেজে পাশ করবেন না সেই স্টেজে বাদ হয়ে যাবেন। মানে এখানে কম্বাইন কিছু নাই যে আপনি প্রিলিতে 40 পাইছিলেন, রিটেনে 40 পাইছিলেন, ভাইভায় 50 পাইলেন, তাহলে চাকরি হবে কি না, এরকম না। আপনার প্রত্যেকটা স্টেজে গিয়ে ফিট অর আনফিট। ফর এক্সাম্পল আমরা দেখি, ধরে নেন 1000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 1000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, ওইখান থেকে তারা 300 পরীক্ষার্থীকে প্রিলিতে পাশ করালো। 300 পরীক্ষার্থী তারা রিটেনের খাতা দেখবে, পুরো 1000 লোকের খাতা দেখবে না। যে 700কে তারা রিটেনে ফেল করে দিল, বা তাদের ক্রাইটেরিয়াতে যেই 700 লোক আসতে পারলো না, তাদেরকে কি করা হবে, তারা বাদ। এরপরে পরীক্ষা 1000 সবাই প্রিলিও লেখছেন, রিটেনও লেখছেন, প্রিলিতে 50 মার্ক ছিল, রিটেনে 50 মার্ক ছিল। এখন ওরা চিন্তা করেছে প্রিলিতে যারা 35 পেয়েছে শুধুমাত্র তাদের রিটেনের খাতা দেখব। দেখা গেল প্রিলিতে 35 পেয়েছে 300 লোক, তাহলে বাকি 700 লোকের রিটেনের খাতা দেখা হবে না, ঠিক আছে? স্যার আজকে আইসিআইসি ব্যাংকের ভাইবার ডেট দিল, কি করব একটু বলেন। এটা নিয়ে আমি একটু পরেই কথা বলছি। ওকে, হ্যাঁ, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আপনার ফয়সাল আমিন, আপনার ভালো চান্স আছে শর্ট লিস্ট হওয়ার। তাহলে কি হচ্ছে, এই যে 1000 অ্যাপ্লিকেন্ট পরীক্ষা দিল, 1000-এর কিন্তু তারা রিটেনের খাতা দেখবে না। রিটেনের খাতা কয়জনের দেখবে, যেই 300 জন ক্রাইটেরিয়া ম্যাচ করলো। এরপরে এই 300 জনের মধ্যে তারা ফর এক্সাম্পল তারা ভাইভায় পাশ করা, তারা রিটেনে পাশ করালো 100 জন, 100 জনকে ভাইবার জন্য ডাকলো। এখন ভাইবা তারা একটা ভাইবা নিয়ে চাকরি দেয় না, কেউ কেউ প্রিলি রিটেন নেয়ার আগেই একটা ভাইবা নিয়ে ফেলে, যেটাকে কি বলে, যেটাকে আপনার ইনিশিয়াল ভাইবা বলে। তো আপনি এটা পাশ করার পরে আরো 3টা ভাইবা দিতে হতে পারে, এটা পাশ করার পরে আপনার আরো একটা ভাইবা দিতে হতে পারে। কেউ কেউ করে কি, আপনার হচ্ছে গিয়ে
এই যে প্রিলি রিটেন পাস করানোর পরে একটা ফুল ডে অ্যাসেসমেন্ট টেস্ট নেয়, আপনাকে একটা কেন্দ্রে ডাকবে, কেন্দ্রে ডেকে আপনাকে সারা দিন ধাপে 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 বিভিন্ন পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে আপনার গ্রুপ ডিসকাশনের মতো টার্ম থাকবে, এরকম বিভিন্ন যা কাহিনী করে আপনাকে হয়তো বাদ দিতে 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 শেষ পর্যন্ত তারা 10 জন রাখবে, এরপরে ওই 10 জনকে চাকরি দিয়ে দেবে। তো এরকম মাল্টিপারপাস ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? ওকে, মাল্টিপারপাস ঘটনা ঘটতে পারে। ওকে, তা আমি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব অবশ্যই, হ্যাঁ, একটু আমার সাথে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে আমার 1000 স্টুডেন্ট 1000 জন পরীক্ষা দিল, হয়তো ওখান থেকে প্রিলিতে 300 জনকে পাশ করালো, তারপর রিটেনে 100 কে পাশ করে এই 100 জনকে রাখলো, দেখা গেল এরপরে ভাইবা না নিয়ে কেউ কেউ নেয় একটা ফুল ডে অ্যাসেসমেন্ট, ফুল ডে অ্যাসেস করে হয়তো 50 জন রাখলো, 50 জনকে বাদ দিয়ে দিল, এরপরে 50 জনের ভাইবা নিয়ে চাকরি দিল। কোনো ব্যাংক 3টা পর্যন্ত ভাইবা নেয়, প্রথমে ইনিশিয়াল একটা ভাইবা নেয়, তারপরে এইচআর ভাইবা নেয়, এইচআরের লোকজন, এইচআর হেড, তারপরে একটা প্রেসিডেন্সিয়াল বা ফাইনাল ভাইবা বলে, যেখানে আপনার বোর্ডের মেম্বার এমডি ডিএমডি স্যারেরা সচরাচর থাকেন, বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বাররা থাকেন, এমডি ডিএমডি স্যারেরা থাকেন। ওকে, এবার যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা একটু ভালো করে বোঝেন। তো এই রকম কথা হচ্ছে কি, আপনার যেই স্টেজে আপনি তাদেরকে স্যাটিসফাইড করতে মানে আপনার হচ্ছে গিয়ে স্যাটিসফাই করতে পারবেন না, সেই স্টেজ থেকে আপনাকে খালি হাতে ফিরতে হবে। ধরেন এই যে 50 জনকে পাশ করালো, এরপর দুটো ভাইবা নিল, প্রথম ভাইবায় আপনার 20 জন 10 জন বাদ দিয়ে দিল, পরের ভাইবায় 15 জন বাদ দিয়ে থাকলো কত, প্রথম ভাইবায় 10 জন বাদ দিয়ে থাকলো 40 জন, এরপরের ভাইবায় আবার 15 জন বাদ দিয়ে থাকলো 25 জন, ফাইনালি 1000 থেকে হয়তো এই 25 জনকে কি দিয়ে দিল, চাকরি দিয়ে দিল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেই স্টেজে তাকে স্যাটিসফাইড করতে পারবেন না, সেই স্টেজ থেকে আপনি বাদ পড়ে যাবেন। ওকে, আমার সাথে প্রত্যেক দিন দাদা থাকেন, বাপ্পি দাদা থাকেন, বাপ্পি দাদা এই কথাগুলো বলে দেন। আজকে আনফরচুনেটলি বাপ্পি দাদা নাই, তাই আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি, আমরা এই কোর্সটা সাজিয়েছি, টোটাল 50টা ক্লাস দেব, টোটাল 50টা ক্লাস দেব, এবং কি ক্লাস দেব, কিভাবে ক্লাস দেব, ক্লাসের কোর্স আউটলাইন আমাদের কিন্তু এখানে আছে, আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করব। এরপর আমরা আলোচনায় চলে যাব কোত্থেকে পড়ব, কি পড়ব, এই ধরনের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হবে। তো 50টা ক্লাস থাকবে, 50টা ক্লাসকে আমরা ফোকাস করব। আমাদের এই কোর্সের কোর্স ফি আমরা রেখেছি 1500 টাকা, ঠিক আছে? এই কোর্সের কোর্স ফি রেখেছি 1500 টাকা। আজকে যারা আমাদের সাথে ভর্তি হবেন তারা 750 টাকায় ভর্তি হতে পারবেন। এই কোর্সের কোর্স ফি হচ্ছে কত টাকা? 1500 টাকা। যারা আজকে আমাদের সাথে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, শিউলি আক্তার, এসব দিয়ে কোনো লাভ নাই, লিঙ্ক লবিং, তা আমাদের সবই স্টুডেন্ট তো লিঙ্ক লবিং নাই, এবং মাশাল্লাহ আমাদের তো অনেক স্টুডেন্ট প্রাইভেট ব্যাংকে চাকরি পেয়েছে, প্রচুর, ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের রেগুলার কোর্স ফি আমরা কত রেখেছি? রেগুলার কোর্স ফি 1500 টাকা। আজকের জন্য এটা কত? এটা আজকের জন্য 750 টাকা। কালকে থেকে এটা হয়ে যাবে 1050 টাকা। তারপরে 3 দিন, কালকে থেকে 3 দিন থাকবে এটা 1050 টাকা। তারপরে আমরা এটাকে আবার 1500 টাকায় চলে যাব 4th ডে থেকে, ঠিক আছে? ওকে, আজকে রেগুলার কোর্স ফি আমাদের কত? 1500 টাকা। 750 টাকা হচ্ছে আমাদের অফারের ফি। 22 ব্যাচে আছি, তবুও এই ক্লাসের প্রয়োজনীয়তা আছে কি? আপনার ইচ্ছা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আপনার ইচ্ছা। আমাদের ওই কোর্সটা করলেই হয়ে যায়। এখন আপনি যদি আরেকটু বেশি করে পড়তে চান, সেক্ষেত্রে আমাদের সাথে থাকতে পারেন। ওকে, কিভাবে পেমেন্ট করবেন আমি একটু বলে দেই। পেমেন্ট করার উপায় হচ্ছে বিকাশ নাম্বারটা কত আরিফ, একটু আমাকে বলো তো? 01896, তাই না? 224200, ঠিক আছে? নগদ হচ্ছে 01896224201। পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করবেন। কত টাকা পেমেন্ট করবেন? 750 টাকা, ঠিক আছে? কোন দিনের জন্য? আজকের দিনের জন্য। কালকে থেকে এটা কত হয়ে যাবে?
কালকে থেকে এটা 1050 টাকা হয়ে যাবে, এটা 3 দিন চলবে, এরপরে এটা হয়ে যাবে কত, তারপরের দিন থেকে হয়ে যাবে কত, 1500 টাকা। ঠিক আছে, ওকে। আজকে 30 তারিখ, আজকে 30 তারিখে আপনি পেমেন্ট করলে পেমেন্ট করতে পারছেন 750 টাকা। 30 তারিখের পরে, 30 তারিখের পরে যদি যান, ঠিক আছে, পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করবেন 1 2 3, এই 3 দিন হচ্ছে আপনি কি করবেন, এই 3 দিনে আপনাকে পেমেন্ট করতে হবে 1050 টাকা, তারপরে হয়ে যাবে এটা 1500 টাকা। ঠিক আছে, তো এই ছিল এটা কথাগুলো। নর্মালি দাদা বলেন, আমি এটা বলতে একটু অস্বস্তি বোধ করি, এই বিষয়টা সবাই মাথায় রাখি। হ্যাঁ, কি করব আমরা, ক্লাস দেব কয়টা, 50টা ক্লাস দেব, 50টা ক্লাস দিয়ে আমরা পরীক্ষা নেব কয়টা, 50টা ক্লাস দেব কয়টা, 50টা পরীক্ষা নেব কয়টা, 50টা ক্লাস টেস্ট। ঠিক আছে, 50টা ক্লাস, 50টা ক্লাস টেস্ট, 50টা ক্লাস, 50টা টেস্ট। ঠিক আছে, 50টা ক্লাস টেস্ট, তার মানে আগের দিনের ক্লাসের উপরে পরের দিনের পরীক্ষা। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে গিয়ে সাবজেক্ট টেস্ট নেব, 10টা সাবজেক্ট টেস্ট হবে আমাদের, তাই না আরিফ? সাবজেক্ট টেস্ট কয়টা রাখছে, 10টা রাখছে না? ঠিক আছে, দাদা থাকলে এটা ভালো হতো, যেহেতু বাপ্পি দাদা পূজায় ব্যস্ত আছেন, আপনারা সবাই জানেন পুজো চলছে, দুর্গা পূজা, বাপ্পি দাদা ব্যস্ত থাকার কারণে আমাকে এটা নিয়ে একটু কথা বলতে হচ্ছে, নর্মালি আমি এটা বলি না। হ্যাঁ, সাবজেক্ট টেস্ট কয়টা, ওকে, কোথায় এক্সাম কোথায়, আচ্ছা এই কই আমি দেখি না কেন, আচ্ছা সাবজেক্ট টেস্ট হচ্ছে 60টা সাবজেক্ট টেস্ট, ওকে। আর মডেল টেস্ট হচ্ছে 5টা মডেল টেস্ট, আর মক ভাইবা হচ্ছে 2টা মক ভাইবা, ওকে সরি। হ্যাঁ, তো 50টা ক্লাসের উপর 50টা ক্লাস টেস্ট হবে। টিচার প্যানেলে কারা থাকবেন, আচ্ছা যারা সবার জন্য আজকে সেম টাকা, হ্যাঁ সবার জন্য আজকে সেম টাকা, সবার জন্যই আজকের অফার, সব মিলে কত টাকা, মাত্র 750 টাকা আজকের জন্য, মাত্র 750 টাকা। স্ক্রলে যাচ্ছে বিকাশ নগদ সব নাম্বার দেয়া আছে। 50টা ক্লাস আমাদের টার্গেট থাকবে, আমরা 3.5 থেকে 4 মাসের মধ্যে শেষ করে দেব। আমাদের টার্গেট থাকবে কত, 3.5 থেকে 4 মাস, 4 মান্থস এর মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, লেকচার শিটগুলো হ্যাঁ লিখিত করাবো। ঠিক আছে, লেকচার শিটগুলো কি থাকবে, পিডিএফ থাকবে। অনেকেই হচ্ছে গিয়ে অনেক কিছু জানার জন্য উত্তেজিত হয়ে গেছেন, আমি একটু দেখি। আমাদের কোর্স ডিউরেশন নিয়ে জানতে চাচ্ছেন, কোর্স আমরা কি কি পড়াবো। দেখেন এখানে আমার ম্যাথমেটিক্স কোর্স আউটলাইন আছে, একটু সবাই যেটা জানতে চাচ্ছেন প্লিজ হ্যাঁ একটু দেখেন যে ম্যাথমেটিক্স কোর্স আউটলাইনটা এখানে দেয়া আছে। ম্যাথমেটিক্সের আমার কোর্স আউটলাইনে দেখেন প্রথম ক্লাস কি হচ্ছে, পার্সেন্টেজ, আমি প্রিলিমিনারি টপিকগুলো পড়াবো, এমসিকিউ যেটা সেটা পড়াবো, প্রফিট অ্যান্ড লস এমসিকিউ, ইন্টারেস্ট এমসিকিউটা পড়াবো। 4 নম্বর লেকচারে হচ্ছে কি এই 3টা টপিকই আমি কি করব, একটা রিটেন ক্লাস করব। 5 নম্বর লেকচারে গিয়ে রেশিও প্রপোর্শন মিক্সচার প্রিলিমিনারি পড়বো। 6 নম্বরে গিয়ে কি করব, রেশিও প্রপোর্শন মিক্সচার আমি রিটেন পড়বো। ঠিক আছে, রিটেন পড়বো। 7 নম্বর লেকচারে গিয়ে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক প্রিলিমিনারিটা পড়বো। টাইম অ্যান্ড ওয়ার্ক কি করব, প্রিলিমিনারিটা পড়বো। 8 নম্বর লেকচারে গিয়ে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক যে কাজের অঙ্কগুলো আছে, নল চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে, ঠিক আছে না, এই কোর্সটা প্রাইভেট প্লাস গভর্নমেন্ট বোথ ব্যাংকের জন্য না, এটা আমরা শুধু প্রাইভেট ব্যাংকে ফোকাস করে তৈরি করেছি। এই কোর্সটা শুধু প্রাইভেট ব্যাংকে ফোকাস করে তৈরি করেছি। ঠিক আছে, ওকে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু সবাই মনোযোগ দেই। এরপরে 8 নম্বর লেকচারটা আমরা কি করব, টাইম অ্যান্ড ওয়ার্ক রিটেন করব। 9 নম্বর লেকচারটা আমরা কি করব, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রিলিমিনারি পড়ব। 10 নম্বর লেকচারে ট্রেন অ্যান্ড বোটের প্রিলিমিনারি পড়ব। 11 নম্বর লেকচারে আমরা কি করব, স্পিড ট্রেন অ্যান্ড বোটের আমি যে রিটেন পার্টটা সেটা করব। ঠিক আছে, কি পড়বেন, কোত্থেকে পড়বেন সেটার অ্যান্সারটা আমি দিচ্ছি আর কি এখানে। হ্যাঁ, যে আমরা কিভাবে, দেখেন প্রত্যেকটা টপিকের আমরা প্রিলি এবং রিটেন ইনশাল্লাহ কভার করে ফেলবো। এবং আপনি প্রাইভেট ব্যাংকের কোশ্চেনগুলো নিয়ে দেখবেন মোটামুটি আমাদের এই যে প্রথম যে 11টা লেকচার, এই 11টা লেকচার থেকেই মোটামুটি আমাদের কি কমন পড়ে যায়। ঠিক আছে, কিছু 11টা লেকচার থেকেই ম্যাথমেটিক্স মোটামুটি কমন পড়ে যায়।
মানে মোর দেন 70 থেকে 80% লেকচার শিট প্রি রিটেন বলেন। প্রথম 8টা প্রথম এই যে এই 11টা লেকচার শিট যে করেছি 7-8টা টপিকের উপরে, এই 7-8টা টপিক থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এবং আমাদের লেকচার শিট যেটা হবে, আমাদের লেকচার শিটটা একদম ফুল ফোকাসড হবে আইবিএ প্লাস বিআইবিএম। ঠিক আছে, প্রাইভেট ব্যাংকের পরীক্ষা এই দুইটা প্রতিষ্ঠান ছাড়া কেউ নেয় না বললেই চলে। আমাদের লেকচার শিটগুলো হবে ফুল আইবিএ প্লাস বিআইবিএম ফোকাসড। ঠিক আছে, আইবি এবং বিআইবিএম ফোকাসড হবে। আমাদের লেকচার শিটগুলোকে আমরা এভাবে তৈরি করেছি, আমাদের লেকচার শিটগুলো অলরেডি অনেকটা ডেভেলপ হয়ে গেছে এবং আমরা এভাবে তৈরি করার চেষ্টা করছি যেন আপনাদের ক্লাস ওয়ার্ক থেকে, আমরা ক্লাসে যে অঙ্কগুলো প্র্যাকটিস করাবো সেই ক্লাস ওয়ার্কে আমরা যে প্রবলেমগুলো আপনাকে প্র্যাকটিস করাবো, যে ম্যাথগুলো করাবো, ইংলিশ যে প্রবলেমগুলো নিয়ে ডিল করব, সেগুলো থেকেই যেন আপনার প্রশ্নগুলো কমন পড়ে যায়। এভাবে করে আমরা লেকচার শিটটা ট্রাই করার। ক্লাস টাইমটা হবে রাতের 8টায়। ক্লাস টাইমটা হবে কয়টায়? রাতের 8টায়। ফ্রাইডে অর স্যাটারডে এবং ফ্রাইডে একটা ক্লাস হবে যেটাতে একটা টাইম চেঞ্জ হতে পারে, সেই টাইমটা আপনার ফ্রাইডের টাইমটা শুধু আমরা একটু চেঞ্জ করতে পারি। আমাদের ক্লাসটা হবে নর্মালি রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, এই 4 দিনের মধ্যে আমরা রুটিনে যে কোনো 3 দিন দেব। ঠিক আছে, কি দেব? রবি, মঙ্গল, বৃহস্পতি। ঠিক আছে, রবি, মঙ্গল, বৃহস্পতি আপনার প্লাস হচ্ছে কি ফ্রাইডে, ঠিক প্লাস ফ্রাইডে, এই 4 দিনের মধ্যে আপনার রুটিনে আমরা 3 দিন ক্লাস করে দেব। ক্লাসের টাইমটা হবে কয়টায়? রাতের 8টায়। ঠিক আছে, ক্লাস টাইম কয়টায়? রাতের 8টায়, 8 PM। ঠিক আছে, এই 4 দিনের মধ্যে আপনাদের কয়দিন ক্লাস থাকবে রুটিন দিয়ে দেওয়া হবে। আমরা মাসে এরকম 12 থেকে 16 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 12 থেকে 16 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। স্যার কোর্স কি অনলাইনে নাকি অফলাইনে? অনলাইনে হলে রেকর্ডেড থাকবে কিনা? কোর্স অনলাইন হবে এবং আমাদের ক্লাসটা হবে জুম অ্যাপের মাধ্যমে এবং আপনাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। প্রত্যেকটা ক্লাস কি থাকবে? রেকর্ড থাকবে। ঠিক আছে, এবং যতদিন ইচ্ছা আপনি দেখতে পারবেন। এবার দেখেন আমাদের হচ্ছে কি আমরা কি বলতে চাচ্ছিলাম, আমাদের এইভাবে দেখেন আমাদের 12 নম্বর লেকচার শিট হবে ফ্র্যাকশন, ইকুয়েশন, ইনইকুয়ালিটির উপরে, 13 নম্বর লেকচার হবে এক্সপোনেন্ট এবং নাম্বার সিস্টেমের উপরে, 14 নম্বর লেকচার হবে এভারেজ, এজ এবং ভেন ডায়াগ্রামের উপরে। এরপরে হচ্ছে কি আমাদের 15 নম্বর লেকচার শিটটা হবে প্রবাবিলিটি, পারমুটেশন এবং কম্বিনেশনের উপরে, 16 এবং 17 জিওমেট্রির টপিকগুলো কভার করা হবে, যেগুলোর জন্য আলাদা করে আমরা রিটেন লেকচার শিট রাখিনি। সেগুলো হচ্ছে গিয়ে এক লেকচার শিটেই প্রিলি এবং রিটেন কভার করা হবে। এক লেকচার শিটেই প্রিলি এবং রিটেন কভার করা হবে। যেহেতু এটা এখনো ফান্ডামেন্টাল পর্যায়ে আছে, লেকচার শিট ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, হতে পারে এখানে আমরা 17টার জায়গা হয়তো 18 বা 19টা ক্লাসে নিয়ে যেতে পারি। আপনাদের জন্য যেটা ভালো হয় আমরা সেটাই করার চেষ্টা করব। ওকে, এবার একটু চলে যাই আমরা ইংলিশ কোর্সে। ইংলিশ কোর্স আউটলাইনটা, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলছি, যেহেতু অনেকেই আমাদের কাছে কোর্স আউটলাইনটা দেখতে চেয়েছেন। প্রিলিমিনারিতে, ইংলিশ প্রিলিমিনারিতে আমরা গ্রামার এবং ভোকাবুলারি মিলে দেখবেন কোশ্চেনটা কীরকম হয়। গ্রামার বেস থাকবে 40%, ভোকাবুলারি বেসডই কোশ্চেন থাকে 60%। ঠিক আছে, ওকে, আর লিটারেচার বেসড কোশ্চেন হবে 0, কোনো কোশ্চেন হবে না। তো এই জন্য আমরা আমাদের ইংলিশ যে কোর্স আউটলাইন সেখানে লিটারেচার রাখিনি। প্রিলিমিনারিতে আমরা লেকচার রেখেছি 8টা, গ্রামার এবং ভোকাবুলারি বেসড কোশ্চেন রেখেছি 8টা। যেমন 1 নম্বর টপিকটা হচ্ছে গ্রামারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ভোকাবুলারিতে আপনাকে সিনোনিমস পড়ানো হবে। 2 নম্বর লেকচারে গ্রামারে কি টেন্স অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্স পড়ানো হবে এবং কি সাথে থাকবে ভোকাবুলারি অ্যান্টোনিমস, তাই না? ওকে, 3 নম্বরে আবার আমরা গ্রামারে কি পড়বো? ডিগ্রি পড়বো, ডিগ্রি অফ কম্পারিজন পড়বো এবং ভোকাবুলারিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো। 4 নম্বর লেকচারে আমরা গ্রামারের কয়েকটা রিটার্নডেন্সি, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এই ধরন সহ আমরা ভোকাবুলারিতে অ্যানালজি পড়বো। ওকে, হ্যাঁ, ইংলিশে অনার্স করলে ডেফিনেটলি করতে পারবেন এবং আপনার গুড চান্সেস আছে আপনি শর্টলিস্টেড হবেন। এবার হচ্ছে গিয়ে কি দেখেন 5, 6, 7-এও আমি এরকম 8টা লেকচার পড়বো ইংলিশে। এখানে টপিকগুলো সুন্দর করে দেয়া আছে। এর বাহিরে হচ্ছে গিয়ে দেখেন রিটেনে আমরা কি করেছি। রিটেনে দেখেন, রিটেন যারা জানতে চাচ্ছিলেন যে রিটেনে আমরা কি পড়বো, রিটেন আমরা দেব কিনা, রিটেন আমরা ইংলিশে মোটামুটি এইভাবে করে
12টা ক্লাস রেখেছি। ইংলিশ মোট কয়টা ক্লাস হবে? 20টা, 8টা প্রিলি এবং 12টা রিটেন কোর্স আউটলাইনটা আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখেন ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে আমাদের 2টো ক্লাস হবে, যেহেতু আপনি লিখবেন, ঠিক আছে, আপনার লেখা যেন মানসম্মত হয়। আমাদের সাথে আমাদের সুমন ভাই সুন্দর করে জয়েন করেছেন, এবং এই যে লেখার মানটা যেন ভালো হয়, এই ভালো মানের একটা লেখা দেওয়ার জন্য আমরা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে ক্লাস নেব। আমরা 2টো ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ক্লাস নেব, 2টো ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশনের উপরে 2টো ক্লাস থাকবে, ঠিক আছে। এবং কি কি টপিক পড়ানো হবে দেখেন আমরা কিন্তু আগেই এখানে ফিক্সড করে দিয়েছি, ঠিক আছে। গ্রামার মানে আপনার পরীক্ষায় যেন কাজে লাগে এরকম টপিকগুলোই পড়ানো হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার রিডিং কম্প্রিহেনশন সলভ করার উপরে ক্লাস দেওয়া হবে। যদিও এটা কম আসে, কিন্তু আমরা এটাকে আপনাদেরকে আগেই শিখায় রাখবো যেন চলে আসলে আপনি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে মোট ক্লাস রেখেছি কয়টা? 12টা ক্লাস রেখেছি কি ইংলিশের উপরে। এরপরে হচ্ছে গিয়ে জেনারেল নলেজ এবং আইসিটির উপরে আমরা ক্লাস রেখেছি কয়টা? জেনারেল নলেজ এবং আইসিটির উপরে ক্লাস রেখেছি আমরা 6টা, ঠিক আছে। 6টা ক্লাস রেখেছি জেনারেল নলেজ এবং আইসিটির উপরে। এর সাথে সাথে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি একটা গুরুত্বপূর্ণ সেকশন, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। এই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে আমরা ক্লাস রেখেছি টোটাল 5টা, প্রাইভেট ব্যাংকের আপনার অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টেই দেখবেন ডেটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং থেকে কোশ্চেন চলে আসে। তাহলে এই রকম আপনার এই জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপরে আমরা ক্লাস রেখেছি টোটাল 5টা, ঠিক আছে। তো এই আমাদের কোর্স হচ্ছে গিয়ে এই আউটলাইনটা আমরা আগে একটু দেখালাম। আমরা যেখানে ছিলাম আমাদের কথায় আমরা একটু ওই জায়গাটাতে একটু ফেরত চলে যাব, যে পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা হচ্ছিল, ঠিক আছে। পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা হচ্ছিল। তাহলে কোর্স আউটলাইন নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, কমেন্ট করেন, আমি জানাবো। একজন জিজ্ঞাসা করেছিলেন যে ক্লাস কারা নেবেন। ক্লাস তারাই নেবেন যারা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রাইভেট ব্যাংকে চাকরি করার অভিজ্ঞতা আছে, বিভিন্ন প্রাইভেট ব্যাংকে চাকরি পাওয়ার অভিজ্ঞতা আছে, তারাই ক্লাস নেবেন। এবং ডেফিনেটলি সর্বোচ্চ মানসম্মত একটা ক্লাস আপনারা পাবেন। এবং আমাদের ম্যাটেরিয়ালগুলো আমরা এভাবে তৈরি করেছি এবং করব, আমি আবারও বলছি আপনাদেরকে, আমাদের ম্যাটেরিয়ালগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এবং এমনভাবে তৈরি করার চেষ্টা করব যেন আমাদের ম্যাটেরিয়াল থেকে সরাসরি কমন পড়ে। এবার চলে আসেন আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাতে। প্রিলিমিনারি এক্সামে কোশ্চেন কোথায় থেকে আসবে দেখবেন, বাংলা কোশ্চেন আপনি এখন কোনো প্রাইভেট ব্যাংক তেমন দিচ্ছেই না, 0 থেকে 5% বাংলা কোশ্চেন থাকে না বললেই চলে। এই জন্য আমাদের এই কোর্সটাতে আমরা বাংলার কোনো ক্লাস রাখিনি, ঠিক আছে। যেটুকু বাংলা কোশ্চেন আসতে পারে সেটার জন্য আমরা আপনাদেরকে একটা পিডিএফ সাজেশন, ঠিক আছে, পিডিএফ সাজেশন কি করব দিয়ে দেব শুধু বাংলার জন্য। বাংলার কোনো ক্লাস রাখিনি, শুধু একটা সাজেশন দিয়ে দেওয়া হবে। সেই সাজেশনটা পড়ে আপনি কি করতে পারবেন, ঠিক আছে, কি করতে পারবেন আপনি যে অল্প কোশ্চেন আসে সেটা অ্যাপ্লাই করতে পারেন, যেন এরকম একটা সাজেশন দিয়ে দেওয়া হবে। ইংলিশে মূল ফোকাসটা থাকে ইংলিশ, ম্যাথ এবং অ্যানালাইটিক্যালে। ইংলিশ যেহেতু প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই আসে, এই জন্য আমরা ইংলিশে ক্লাস রেখেছি কয়টা? 8 যোগ 12, কয়টা ক্লাস রেখেছি? 20টা ক্লাস রেখেছি। এবং ম্যাথ প্রিলি রিটেন মিলে ইনিশিয়ালি আমরা 17টা ক্লাস ভাবছি, এটা চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী বাড়তে পারে, কমার কোনো সুযোগ নেই। ওকে, জেনারেল নলেজ এবং আইসিটি মিলে আমরা ক্লাস রেখেছি কয়টা? বলেছি 5টা। এবং জেনারেল নলেজ আইসিটি নিয়ে যেহেতু কোশ্চেন আসে আমরা 5টা ক্লাস রেখেছি, 6টা ক্লাস রেখেছি। এবং ইনাফ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আমরা ক্লাস রেখেছি কয়টি? 5টা। তাহলে আমাদের ক্লাস হয়ে গেল কয়টা একটু লক্ষ্য করেন, 20টা হচ্ছে ইংলিশ, প্রিলি রিটেন, ম্যাথ 17টা, আইসিটি জেনারেল নলেজ মিলে 6টা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 5টা। ভাইবাতে ভালো করবেন কিভাবে এবং সিভি রাইটিং, এই সমস্ত নিয়ে আমরা 2টো ক্লাস রেখেছি, ঠিক আছে। আপনি সিভি কিভাবে সাবমিট করবেন, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং ভাইবায় কিভাবে ভালো করবেন, এটার জন্য আমরা ক্লাস রেখেছি কয়টা? 2টা। তাহলে 6, 5, 11, 2, 13, 13 আর 17 কত?
30 আর 20 কত 50, এই টোটাল হচ্ছে 50টা ক্লাস। প্রত্যেকটা ক্লাসের সুন্দর পিডিএফ পাবেন এবং পিডিএফ আমরা সাপ্লাই করে দেব আপনাদেরকে ক্লাস শুরু হওয়ার আগে। চেষ্টা থাকবে অনেক আগেই সাপ্লাই করে দেওয়া। যারা পিডিএফ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা যদি কেউ প্রিন্ট করে নিতে চান তাহলে প্রিন্ট করে নিয়ে যেন বসতে পারেন, তাদের জন্য আমরা আগেই এটা অ্যাপ্লাই প্রোভাইড করে দেব। 25 ব্যাচে আছি, এটা কি নতুন করে অ্যাডমিট হতে হবে না? আপনি 25 ব্যাচেই ক্লাস করেন, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি এখানে অ্যাডমিট হয়ে প্রাইভেট ব্যাংক, দেখেন আমরা এখানে কি করব, আমি বারবার বলছি আমাদের এখানে ফোকাস থাকবে আইবিএ এবং বিআইবিএম। আইবিএ এবং কি বিআইবিএম, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এবং কি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম, এই দুইটা প্রতিষ্ঠানই সমস্ত প্রাইভেট ব্যাংকের পরীক্ষা। ভাইবা হবে 3টা আর আপনারা ক্লাস দিচ্ছেন 1টা। আপনি বোধহয় আমার ওইখানে দেখেন নাই, আমরা ভাইবার ক্লাস দিচ্ছি 1টা, মক ভাইবা সেশন দিচ্ছি 2টা। আপনার ভাইবায় আমি কি বলে 3টা ক্লাস, আমি 5টা ক্লাস পড়ায় কি করব? আপনার তো মূল যেটা জিনিস হবে আপনি কি করবেন, আপনাকে মক ভাইবা দিতে হবে। আপনার জন্য তো আমি মক ভাইবা সেশন রাখছি 2টা এবং ক্লাস দিচ্ছি 1টা, তাই না? এবার কি 3টা যথেষ্ট হচ্ছে না আব্দুর রাজ্জাক, নাকি আরো বেশি লাগবে? লাগবে, আমরা দেব, সমস্যা নাই তো, তাই না? আমার সেশন তো আমি 3টা রাখতেছি, ঠিক আছে, 3টা সেশন রাখতেছি। এরপরেও যদি বলেন যে না ঠিক আছে কোর্স প্রাইস একটু বেশি নিয়ে পিডিএফ না দিয়ে হার্ড কপি দেওয়া যাবে না, না হার্ড কপিতে আমরা এই মুহূর্তে হার্ড কপি প্ল্যান করছি না পিডিএফ, কারণ হার্ড কপি দিতে গেলে আমাদের অনেক বেশি কস্টিং পড়ে যায়। কারণ আমাদের যে রেগুলার কোর্সটা ওইটার কোর্স ফি কিন্তু 3200 টাকা, যেটাতে আমরা কি করি হার্ড কপি দিয়ে দেই, এবং ওটা কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটা কম্বাইন্ড কোর্স, সেই কোর্সটার কোর্স ফি কিন্তু অনেক বেশি হাই, এবং ওইটাতে আমরা কি দিয়ে থাকি, ওইটাতে আমরা হার্ড কপি দিয়ে থাকি। সো এখানে হার্ড কপি দেওয়ার চিন্তাভাবনা নাই আমাদের, আমরা পিডিএফই দেব, ঠিক আছে। এবং আমাদের ম্যাটেরিয়ালের মূল ফোকাস থাকবে কি, ম্যাটেরিয়ালের মূল ফোকাস থাকবে আইবি এবং বিআইবিএম। আচ্ছা দেখা যাক, এরপরে দেখেন রিটেন এক্সামের কন্টেন্টগুলো কি কি হবে। ফোকাস রাইটিং ইংলিশে থাকতে পারে, ফোকাস রাইটিং বাংলায় থাকতে পারে, বেশিরভাগ থাকে ইংলিশেই, ঠিক আছে। কম্প্রিহেনশন থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। এটা কিন্তু ব্যাংক এবং পোস্ট অনুযায়ী ডিফার করে, ঠিক আছে। হ্যাঁ, এক এক ব্যাংকের এক এক পোস্টের পরীক্ষাটা এক এক রকম হয়। তো আপনার প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিতে গেলে আপনি 2টা বিষয় মাথায় রাখবেন, কোন ব্যাংকের কোন পোস্টে পরীক্ষা দিচ্ছেন এবং প্রশ্নটা কে করবে। ফর এক্সাম্পল আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পরীক্ষা দিতে যাচ্ছেন এমটিও পোস্টে, ধরে নেন ওরা বাংলা কোনো প্রশ্ন দেয় না। এখন আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরীক্ষা দিতে দেওয়ার আগে যদি বাংলা এসে আপনি বাংলা ফোকাস রাইটিং প্র্যাকটিস করে যান, তাহলে কিন্তু আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন না। আবার ধরেন আপনি গ্লোবাল ইসলামী ব্যাংকের ট্রেনি জুনিয়র অফিসার পোস্টে পরীক্ষা দিতে যাচ্ছেন, ওইখানে ওরা করে কি যে ফোকাস রাইটিংটা দেয় সেটা বাংলায় দিয়ে দেয়। তার আগে যদি আপনি বাংলা প্র্যাকটিস না করে যান তাহলে কিন্তু আবার ধরা খাবেন। তো এই জন্য প্রাইভেট ব্যাংকে ভালো পরীক্ষা দেওয়ার শর্ত হচ্ছে কে পরীক্ষা দেবে এবং কোন পোস্টের পরীক্ষা, এই 2টা বিষয়কে যদি আপনি সমন্বয় সাধন করে প্রিপারেশন নেন, পরীক্ষাটা আপনার অটোমেটিক ভালো হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো এই টপিকগুলো আমাদের, এই টপিকগুলোর কিন্তু প্রত্যেকটা টপিকের আমরা আলাদা আলাদা করে ক্লাস দেব এবং আপনাদেরকে সুন্দর ক্লাসের ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে, লেকচার শিট। মানে এরকম না শুধু মুখে মুখে পড়িয়ে দিলাম, কোনো ম্যাটেরিয়াল দিলাম না। এটাও হয় অনলাইন কোর্সের ক্ষেত্রে, যখন শিট প্রোভাইড করা হয় না তখন এটা অনেক সময় হয়, কিন্তু না আপনারা এরকম দুশ্চিন্তা নেবেন না। আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দর একটা পিডিএফ কি করব, দিয়ে দেব। কোর্স হচ্ছে গিয়ে আউটলাইনটা আমরা বলেছিলাম, আবারও বলছি, দেখেন এখানে যেই টপিক থেকে প্রাইভেটগুলোতে কোশ্চেন আসে, প্রাইভেট ব্যাংকগুলোতে আমরা বলেছি আমাদের ফোকাস থাকবে কি আইবিএ এবং বিআইবিএম। আমাদের লেকচার শিটটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমাদের ক্লাস ওয়ার্ক থেকেই আমরা যে অঙ্কগুলো, যে ইংলিশ যে প্রবলেমগুলো আপনাদেরকে ক্লাসে পড়াবো সেগুলো থেকেই যেন আপনার সরাসরি প্রশ্ন কমন পড়ে যায়, ঠিক আছে। ওকে, আপনার এরপরে আমরা বলেছি ধরেন আপনি এই মুহূর্তে পড়ালেখায় স্টার্ট করতে চান, ফর এক্সাম্পল যেহেতু আমার সাথে কিছু সময় ছিলেন, আপনি হয়তো সময় সেভাবে নাও যদি দিতে পারেন, আপনি ম্যাথমেটিক্সে ভালো করার জন্য আপনাকে আমি কয়েকটা সাজেশন দিয়ে রাখতে পারি। আপনি যেটা করেন, যে কোনো বাজারে যান, একটা
প্রাইভেট ব্যাংকের কোশ্চেন ব্যাংক কেনেন। প্রাইভেট ব্যাংকের কোশ্চেন ব্যাংক কিনলেই আপনি বুঝে যাবেন যে কোশ্চেনগুলো কেমন হয়, এবং দেখবেন প্রচুর প্রশ্ন রিপিট হয়। প্রাইভেট ব্যাংকের বিউটি কিন্তু এটাই, হ্যাঁ, প্রচুর প্রশ্ন রিপিট হয়, প্রচুর। ঠিক আছে, একই প্রশ্ন আপনি দেখবেন এক বছরে 3-4টা পরীক্ষায় আসছে। হয়তো আইবিএ ওই 3-4টা পরীক্ষা নিয়েছে, ওই 3-4টা পরীক্ষায় একই প্রশ্ন দিয়ে দিয়েছে, একই অঙ্ক। বিআইবিএম 3-4টা পরীক্ষা নিয়েছে, বিআইবিএম কি করে, বিআইবিএম ওই 3-4টা পরীক্ষায় একই প্রশ্ন দিয়ে দেয়। তো এই জন্য কি হয়, প্রিভিয়াস কোশ্চেন পড়লে কমন পাওয়ার রেটটা অনেক বেশি হাই হয়ে যায়। যেমন বিআইবিএম পরীক্ষা নিলে আগে একটা কোশ্চেন কমন ছিল যে দুটা ঘড়ি একসাথে কিনছে, দুইটা ঘড়ির দাম 840 টাকা, একটা 12% লাভে বেচছে, একটা 16% লসে বেচছে, যেটা লসে বেচছে ওটার ক্রয় মূল্য কত, বা ঘড়ি দুটার ক্রয় মূল্য কত, বা ঘড়ি দুটার বিক্রয় মূল্য কত। এই প্রশ্নটা খুব কমন ছিল। দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা মোটামুটি সমাধান করে গেলেই এমনও দেখা গেছে এক বছরে এই প্রশ্ন বিআইবিএম 3 থেকে 4 বার দিয়ে দিছে, ইভেন প্রিলি তো প্রিলি রিটেনেও দিয়ে ফেলছে। তো এই প্রাইভেট ব্যাংকের কোশ্চেনগুলো খুবই কি হয়, খুবই ফ্রিকুয়েন্টলি রিপিট হয়। আপনারা ফ্রিকুয়েন্টলি রিপিটেটিভ কোশ্চেন পাবেন। আপনার এই জন্য কী করতে হবে, আপনাকে যদি আপনি ম্যাথমেটিক্সে ভালো করতে চান, এবং প্রাইভেট ব্যাংকে যেহেতু আপনার 50 মার্কের প্রিলিতে 50 মার্কের প্রিলি যদি হয়, আপনার টার্গেট থাকতে হবে অলমোস্ট 35 মার্ক তোলা। দেখা যায় যে এই আপনার এই 50 মার্কের প্রিলিতে ক্ষেত্র বিশেষ আপনার 15 মার্কও ম্যাথ দিয়ে দিচ্ছে, তাহলে ম্যাথমেটিক্সে ভালো করার কোনো বিকল্প নাই, এবং রিটেন অংশে তো ম্যাথ থাকবেই। ঠিক আছে, তো এই জন্য আপনার কি করতে হবে, আপনার মোটামুটি আগে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে কমন পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য। এরপরে কি করতে হবে, দেখবেন এই টপিকগুলো থেকে কোশ্চেন এত বেশি ফ্রিকুয়েন্টলি আসে, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড স্পিড, ঠিক আছে, রেশিও, প্রপোর্শন, এইখান থেকে খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। এই জায়গাগুলো ভালো হতে হবে। আমরা যে মোটামুটি লেকচার শিটগুলো প্রোভাইড করব, আমরা আশা করছি সবগুলো থেকেই আপনার কমন পড়বে। আর আপনি যদি ইনিশিয়ালি কিছু পড়ে দেখতে চান, আইবি এবং বিআইবিএম যে কোশ্চেনগুলো করে, যে সোর্স থেকে নেয়, ইন্ডিয়া বিক্স নামের একটা প্রাইভেট বা ইন্ডিয়ান ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কোশ্চেনগুলো কিন্তু ওইখানে কমন পড়ে যায়। প্রাইভেট ব্যাংকের ম্যাক্সিমাম ইয়েই আপনার ঢাকায় হয়। আচ্ছা, ওকে, রিটেন ম্যাথে যেটা প্রাইভেট ব্যাংকে আপনি পরীক্ষা দিতে গেলে, প্রাইভেট ব্যাংকে কি করবে, আপনাকে একটা কোশ্চেন দিয়ে দেবে, ওই কোশ্চেনেই আপনাকে রিটেনটা লিখে আসতে হবে। জায়গা আপনার থাকবে কম, ঠিক আছে, কম জায়গায় আপনি যদি ভালো করে অঙ্কটা করে আসতে চান, এটার জন্য আপনাকে কি করতে হবে, পড়ালেখাটা অনেকটা, আমাদের অঙ্ক করতে গেলে যেটা সমস্যা হয়, যারা অঙ্ক করতে যান দেখবেন আপনারা প্রচুর লিখে ফেলেন, কিন্তু প্রাইভেট ব্যাংকে এমনও পরীক্ষা দেখবেন 1 পেজে 3টা অঙ্ক করতে হবে। ঠিক আছে, 1 পেজে 3টা অঙ্ক করতে হবে, তখন বা 1 পেজে 2টা অঙ্ক করতে হবে, তখন কিন্তু বেশি লেখার কোনো জায়গা নাই। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনারা অঙ্কটা ইকুয়েশনে করার চেষ্টা করেন, এবং ইকুয়েশন সমীকরণে করার চেষ্টা করেন। এমনভাবে সমীকরণ গঠন করা শেখেন যেন একটা সমীকরণ দিয়েই অঙ্কটা সমাধান হয়ে যায়। আপনি সমীকরণ করছেন, সমীকরণও 2টা করছেন, তাহলে তো লাভ হলো না। এমনভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে আপনি যেন একটা সমীকরণ দিয়ে অ্যান্সার করতে পারেন। এবং শুধু সমীকরণ করলেই তো হবে না, সমীকরণের যে সিম্পলিফিকেশনটা এমনভাবে করতে হবে যেন কি অল্প সময় এবং অল্প জায়গায় লিখতে পারেন। ঠিক আছে, ডেইলি কতক্ষণ পড়তে হবে এটা তো আপনার মেধা, আপনার শ্রমের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, ওকে, সো ম্যাথমেটিক্স নিয়ে এইটুকুই বলার ছিল। আমরা ইংলিশ নিয়ে কথা বলেছি, ইংলিশে কি পড়াবো সেটা নিয়েও কথা বলেছি। যারা একটু দেখেননি আবার একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, রিটেনে মোটামুটি প্রত্যেকটা টপিক কভার করা হয়েছে, এবং প্রত্যেকটা টপিক নিয়েই ক্লাস হবে, এবং আমরা শুধু বলছি ক্লাস দেব না এরকম হবে না। ইংলিশেও ভালো করার উপায় হচ্ছে কি, আপনাকে ইংলিশে ভালো করতে গেলে কি করতে হবে, ওই প্রথম যে কাজটা করতে হবে, ঠিক আছে, প্রথম আপনাকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা কি করতে হবে, সলভ করতে হবে। হ্যাঁ, এই যে কোশ্চেন অ্যানালাইসিস নিজে নিজে করবেন, বেসিক গ্রামার রুলগুলো একটু শিখে নেবেন।
আর ভোকাবুলারি বেস যেহেতু কোশ্চেন প্রচুর আসে, রেগুলার ভোকাবুলারি পড়তে হবে, রেগুলার, ঠিক আছে। এবং ভোকাবুলারি নিয়ে আমাদের টার্নিং পয়েন্টের লেকচার শিটটা ইনশাল্লাহ যথেষ্ট হবে। রিটেন আমরা তো আপনাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেব। রিটেন আমরা ম্যাটেরিয়ালটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে বলে রাখি, বা আমরা হচ্ছে গিয়ে যেহেতু যখন পরীক্ষা আসবে তখন রিটেনে দেখা যায় যে আপনার কন্টেম্পোরারি ইস্যু রিলেটেড কোশ্চেনগুলোই বেশি আসে, মানে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং ইকোনমিক্স রিলেটেড যে ব্যাপারগুলো সামনে আসছে সেটাই বেশি আসে। দেখবেন এই ব্যাপারগুলো নিয়ে তথ্য উপাত্ত কোথায় পাবেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তাদের স্ট্র্যাটেজিক প্ল্যান এবং বিভিন্ন আপনার যে রিপোর্ট আছে সেই রিপোর্টে আপনি ফোকাস করলে অনেকগুলো টপিক পাবেন। আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সমীক্ষা, বাজেট, জনশুমারি থেকে আপনি কোশ্চেন, এই ব্যাপারগুলো আমাদের রিটেন টপিকে, আমাদের রিটেন লেকচার শিটে এই ব্যাপারগুলোকে ইনভলভ করা হয়েছে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ রিপোর্ট আর জরিপ কোথায় থেকে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো থেকে আপনার রিটেন চলে আসে। এগুলো পড়লে হয় কি, ধরেন আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলেন, ওখান থেকে একটা রিপোর্ট নিলেন, আপনি ওই রিপোর্টটা পড়তে গেলে আপনি যেমন ফোকাস রাইটিংয়েও ডেভেলপ হবেন, ঠিক তেমনি আপনি ট্রান্সলেশনেও কিন্তু ডেভেলপড হয়ে যাবেন। কারণ রিপোর্টটা থাকবে ইংলিশে, আপনি ওই ইংলিশটাকে যখন বাংলা করতে যাবেন, ওদের স্ট্র্যাটেজিক প্ল্যানটা দেওয়া আছে ইংলিশে, আপনি যখন বাংলা করতে যাবেন অটোমেটিক আপনার ট্রান্সলেশন ভালো হয়ে যাবে, সাথে সাথে কি আপনার ভোকাবুলারিটাও ভালো হয়ে যাবে। কেন ভালো হবে ভোকাবুলারি, কিভাবে ভালো হবে ভোকাবুলারি, আপনি ওই যে ওইটা পড়তে গেলেন, ঠিক আছে। ওকে, একজন স্ক্রিনশট নেবে, আমি সুযোগ দিয়েছি। ভোকাবুলারিটা পড়তে আপনি যখন, আর আগে দেখেন ভোকাবুলারি পড়া একটা কঠিন জব ছিল, খুবই কঠিন। কিরকম কঠিন, আমি একটা ওয়ার্ডের বাংলা খোঁজার জন্য আমাকে ডিকশনারি খুলে বসতে হইতো। এখন আর এত কিছু নাই, একটা ওয়ার্ড জানতেছি না, জাস্ট গুগল করতেছি, গুগল হাজারো অর্থ দিয়ে দিচ্ছে, অনেকগুলো সিনোনিম, অনেকগুলো অ্যান্টোনিমও দিয়ে দিচ্ছে গুগল। তো এই লাক্সারিটা আপনাকে ব্যবহার করে আপনি এইভাবে করে যখন পড়ালেখা সাজাতে যাবেন, ইনশাল্লাহ খুব ভালো কিছু হয়ে যাবে। ওকে, জেনারেল নলেজ এবং আইসিটি নিয়ে আমরা ক্লাস দিয়েছি, যথেষ্ট হবে। জেনারেল নলেজ যেটা হয় প্রাইভেট ব্যাংকে, কন্টেম্পোরারি ইস্যুগুলো বেশি আসে, ঠিক আছে, খুব বেশি আসে সাম্প্রতিক ইস্যুগুলো। আপনি যখন পেপার পড়বেন বা আপনি হচ্ছে গিয়ে একটু পেপার নেন, আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লেই দেখবেন কীরকম কোশ্চেন আসছে, ঠিক আছে। আপনি কি করেন, ধরেন একটা গ্লোবাল সামিট হয়েছে, এই যে এখন জাতিসংঘের সাধারণ অধিবেশন হচ্ছে, সাধারণ অধিবেশনটা কত, ঠিক আছে, সাধারণ অধিবেশনটা কবে হলে হয়, এটা হচ্ছে গিয়ে আপনার, এটা একটা কোশ্চেন হতে পারে, স্যার আমার বন্ধু ভর্তি হবে, আজকে টাকা দিতে পারবে না, অফারটা কালকে পর্যন্ত রাখেন প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে, আমরা একটু মূল ইয়েটা করি, মূল ডিসকাশনে থাকি। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো এই যে আপনি যখন এই আপডেট থাকবেন প্রত্যেকটা কন্টেম্পোরারি ইস্যু নিয়ে, হ্যাঁ, যে G20 সামিট কোথাও হচ্ছে কিনা, হ্যাঁ, G8 সামিট হচ্ছে কোথাও, এখন ইউনাইটেড নেশনের কি বসছে, এই ব্যাপারগুলো নিয়ে একটু পড়ালেখা করলে এবং এগুলো একটু যদি নোট নিয়ে রাখেন, তাহলেই দেখবেন যে মোটামুটি জেনারেল নলেজ আপনি ভালো করে ফেলছেন। ওকে, আইসিটিতে আমরা যে দুইটা লেকচার শিট আপনাকে দেব যথেষ্ট, এর সাথে সাথে আইসিটির ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো এই সোর্সটা থেকে খুব কমন পড়ে, এখান থেকে ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো যদি পড়ে রাখেন প্রাইভেট ব্যাংকের কমন পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক আছে। ওকে, লাস্ট ওয়ান, আমরা প্রিলি এবং রিটেন, আমরা যেটা আরেকটা যে জায়গা থেকে একটু সরে আসছিলাম, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে প্রাইভেট ব্যাংকের প্রসেসটা অনেক লম্বা হয়, ঠিক আছে, সরি, অনেকগুলো মানে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া হয়ে যায়, কিন্তু অনেকগুলো ধাপে 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 অনেকগুলো প্রসেস হয়। তো এই যে অনেকগুলো প্রসেস হলো, অনেকগুলো ধাপ হলো, এই ধাপের মধ্যে আপনি একটাতে যদি বাদ পড়ে যান, আপনি বাদ, ঠিক আছে, আপনি বাদ পড়ে গেলেই আপনি বাদ। তো এই আপনার এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে ভাইবা, ঠিক আছে। ওকে, ভাইবায় আপনি ভালো করবেন কিভাবে সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি ভাইবাটাতে ভালো করবেন কিভাবে, ভাইবায় আপনাকে বেসিক্যালি যে কোশ্চেনটা করা হবে
যারা আমার কাছে ভাইবা সম্বন্ধে জানতে চেয়েছিলেন তাদের জন্য। ইন্ট্রোডাক্টরি কিছু কোশ্চেন আসবে। ইন্ট্রোডাক্টরি কোশ্চেন কীরকম, যে আপনার উইকনেস বলতে বলবে, আপনার স্ট্রেংথ বলতে বলবে, হ্যাঁ আপনাকে বলবে ইন্ট্রোডিউস ইউর সেলফ। এখন ইন্ট্রোডিউস ইউর সেলফে গেলে ঠিক আছে, আপনি এইটা কইরেন না ভাই, কি কইরেন না, আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফে গিয়ে শুধু আপনার নাম ধাম বলে বসে থাকেন না, ঠিক আছে। নাম ধামের সাথে আপনি একটা ব্যাংকে ভাইবা দিতে আসছেন, একটা ব্যাংকের একটা চাকরি করতে চাচ্ছেন। ওকে 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 একটু জানিয়ে দাও তো মাহমুদুল হাসান রতনকে, হ্যাঁ কমেন্টে। ওকে, তাহলে আমি ইন্ট্রোডাক্টরি যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনে আপনার অ্যান্সারটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, আপনাকে যদি ফর এক্সাম্পল আপনার স্ট্রেংথ জানতে চায়, আপনি আপনার স্ট্রেংথটা ওই যে ব্যাংকের যে পোস্টে পরীক্ষা দিতে গিয়েছেন সেই পোস্টে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা বলেন। ফর এক্সাম্পল আপনি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে করতে গিয়েছেন, তাহলে বিজনেস ডেভেলপমেন্টে কি করতে হবে, আপনাকে কাস্টমারের ডোর টু ডোর গিয়ে আপনাকে মিট করতে হবে। আপনি বলেন যে আমি অলওয়েজ স্মাইলিং, তাহলে আমি যেহেতু অলওয়েজ স্মাইলিং, আমি সবসময় স্মাইল করি, এটা আমার স্ট্রেংথ, এবং আমি আমার স্মাইল দিয়ে আমি কি করতে পারবো, কাস্টমারদের সাথে একটা গুড কমিউনিকেশন বিল্ড আপ করতে পারবো। এই যে একটা সুন্দর স্ট্রেংথ, এইভাবে করে আপনার ইন্ট্রোডাক্টরি যে প্রশ্নগুলো সেটা। আবার কি ইন্ট্রোডাকশনে আপনি কোন এলাকা থেকে বিলং করেন, সেই এলাকার যদি জনপ্রিয় কোনো কিছু থাকে সেটা নিয়ে কোশ্চেন হতে পারে। আবার আপনার ভার্সিটি কোনো কারণে ওই মুহূর্তে আপনার ভার্সিটি খুব চর্চিত, ধরেন কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি ডাকসু ইলেকশন গেল, তো ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে ওর আগে পরে যদি ভাইবা দিতে যায় তাকে ডাকসু ইলেকশন নিয়ে কোশ্চেন করতেই পারে। আবার এখন রাজশাহী ইউনিভার্সিটির ডাকসু ইলেকশন হচ্ছে, তাকেও কিন্তু ওই ইলেকশন নিয়ে কোশ্চেন করতেই পারে। তো এগুলো সব কিছুই কিন্তু আমার ইন্ট্রোডাক্টরি কোশ্চেনে চলে যায়। এরপরে যেটা মোটা দাগে আপনি যে ভাইবায় যে লেভেলেরই ভাইবা দিতে যান, আপনার এই জিনিসটা নিয়ে কোশ্চেন আপনাকে করাই হবে, সেটা হচ্ছে কি সাবজেক্ট নলেজ। সাবজেক্ট নলেজ বলতে কোন সাবজেক্টের নলেজ, আপনার অনার্স যে সাবজেক্টে করেছেন। এখন কেউ এরকম চিন্তা করতে পারেন যে আমি ইতিহাসে পাশ করেছি, আমি ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হতে চাই, আমাকে ব্যাংকে কি কোশ্চেন করবে সাবজেক্ট থেকে, এরকম চিন্তা করবেন না প্লিজ। হ্যাঁ, একটা কোশ্চেন তো আপনার আসবেই যে তুমি ইতিহাসে পড়ে এসে কিভাবে ব্যাংকে ভালো করবা, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলোর কিভাবে সাজিয়ে সাজিয়ে উত্তর দেবেন, এটার জন্য আমাদের আলাদা সেশন থাকবে, কোনো টেনশনের কিছু নাই, সব মিলে 3টা সেশন থাকবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি ব্যাংক এবং কি ব্যাংকিং রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আপনাকে কোশ্চেন করবে, ঠিক আছে। ব্যাংক কি, আপনি যে পোস্টে গেছেন সেই পোস্টের কাজ কি, ব্যাংকিং নিয়ে কিছু ব্যাংকিং টার্ম নিয়ে কোশ্চেন করবে, এগুলো নিয়ে আমাদের সেশন থাকবে, টেনশন কইরেন না। এর সাথে সাথে থাকবে ইকোনমিক্স রিলেটেড ইস্যু নিয়ে আপনাকে কোশ্চেন করা হতে পারে। সে আপনি যে ভাইবাই দিতে যান না কেন, এর বাহিরে আপনার ভাইবা যাওয়ার সুযোগ নাই। ইনিশিয়াল ভাইবা হোক, সেকেন্ড ভাইবা হোক, থার্ড স্টেজের ভাইবা হোক, যে ভাইবাই দিতে যান এই বিষয়গুলো নিয়ে আপনাকে কোশ্চেন করা হবেই হবে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন করা হবেই হবে, এগুলো কোনোভাবেই বাদ যাবে না। এখানে আর একটা আয়রনি হচ্ছে, ধরেন প্রাইভেট ব্যাংকে ফর এক্সাম্পল একটা পোস্টে 30 জন নেবে, আপনি ভাইবা দিতে গিয়েছেন, আপনার পজিশন ধরে নেন 13তম, আর একজনের পজিশন হচ্ছে 23তম। তাকে ভাইবা নিয়ে তারা দেখলো যে আমি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসাবে রিক্রুট করব, এই ছেলেটাকে বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে মানায় না। হ্যাঁ, আপনার ভাইবা তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লেভেলের মনে হলো না, আপনাকে বাদ দিয়ে দেবে, তাদের দৃষ্টিতে আপনার আনফিট। মানে বিষয়টা এরকম না যে আপনাকে রিটেনে আপনি 35 পেয়েছেন, আপনাকে ভাইবায় 20 দিয়ে 55 করলো না রে ভাই, আপনাকে তাদের মনে হয় নাই যে না আপনি ফিট না, আপনাকে বাদ দিয়ে দেবে। আর এই যে 23তম তাকে ফিট মনে হয়েছে, তাকে রেখে দেবে। কথা কি আমি বুঝাইতে পারতেছি? তো ব্যাপারটা কিন্তু মানে প্রাইভেট ব্যাংকের প্রত্যেকটা স্টেজেই বিষয়টা থাকে ফিট অর আনফিট, মানে আগের মার্কটাকে
পরেরটাতে ক্যারি করা হবে না। রিটেন আপনি পাস করছেন শেষ, এখন আপনাকে ভাইভায় ভালো করে চাকরি নিতে হবে। প্রিলি আপনি পাস করছেন, প্রিলির কাহিনী ওখানেই শেষ, এরপরে রিটেন ভালো করে আপনাকে চাকরি নিতে হবে। রিটেন পাস করছেন, রিটেনের কাহিনী ওখানেই শেষ, এরপর ভাইবা ভালো করে আপনাকে চাকরি নিতে হবে। ভাইবা দুইটা স্টেজে হইতেছে, ইনিশিয়াল ভাইবা একবার প্রিলির আগেই হয়ে গেছে, এখন আবার 2 স্টেজে ভাইবা হবে। এক স্টেজ পাস করছেন, পরের স্টেজে গিয়ে ওটার মার্কটা আর কোনো কাজে দেবে না, ক্যারি ফরওয়ার্ড করবে না। ওকে, এবার হচ্ছে গিয়ে দেখেন কোশ্চেন কোথায় থেকে হয়। কোশ্চেন কোত্থেকে হয়? প্রাইভেট ব্যাংকের কোশ্চেন আইদার আইবিএ করবে আর বিআইবিএম করবে। প্রিফার্ড কোশ্চেন সোর্স কি? নোভাস, জিআরই, অফিসিয়াল, জিম্যাট, আরএস আগারওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, পিয়ারসন ইংলিশ, ঠিক আছে, জিআরই বুক, বিগ বুক। এরপরে দেখবেন আইবিএর ইনটেকের, আইবিএর অ্যাডমিশন টেস্টের পরে যদি কোনো প্রাইভেট ব্যাংকের পরীক্ষা যায়, ওইখান থেকে 4-5টা প্রশ্ন কমন পড়ে যায়। বিআইবিএম এর ক্ষেত্রেও এটা সত্য। তাই বিআইবিএম এর কোশ্চেন ব্যাংক, আইবিএর কোশ্চেন ব্যাংক, এই জিনিসগুলো পড়লে আপনি প্রিভিলেজড হবেন। কিন্তু এত কিছু পড়ার আপনি সময় পাবেন না, এবং আপনার এত কিছু পড়ারও দরকার নাই। এটার ফিল্টার্ড কপি পাবেন আমাদের লেকচার শিটে। যেই লেকচার শিটগুলো আমরা প্রোভাইড করব, আমি আবার বারবার বলছি, আমাদের শিটগুলো এমনভাবে করে আমরা তৈরি করেছি এবং এত ফোকাসড ওয়েতে তৈরি করেছি যে আপনার ওই শিট পড়াটাই যথেষ্ট, ওর বাইরে কিছু না পড়লেও চলবে। টার্নিং পয়েন্ট কেন, আপনাকে কিভাবে সার্ভিস দেবে, আমাদের যারাই ক্লাস নেব, আমি বারবার বলছি, যারা এই প্রসেসটা পার করে এসেছি, আমি, সুমন ভাই, তাওহিদ, মিজান, শুভ্র ভাই, যারাই আমরা ক্লাস নেব, আমরা প্রত্যেকে এই ফেজটা পার করে এসেছি, তারা ক্লাস নেব, ঠিক আছে। এবং আপনাকে যেভাবে করে হোক কন্ট্রিবিউট করা হবে, আপনি বিভিন্ন ধরনের হেল্প পাবেন। আমাদের লেকচার শিটগুলো পুরোটাই এক্সাম ওরিয়েন্টেড। আমি আবারও বলছি, শিটটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি যে কোনো পরীক্ষায় কমন পান, ঠিক আছে। আমরা ইংলিশ এবং ম্যাথে সর্বোচ্চ লেকচার শিট দেব। রিটেন পার্টটাতে আমরা ভালো গুরুত্ব দিয়েছি, ঠিক আছে। শুধু প্রিলি পাস করাবো, রিটেন পড়াবো না, এরকম কিছু নাই। আমাদের এক্সাম সংখ্যাও যথেষ্ট, এবং আমরা এই কোর্সটাকে খুব সুন্দর করে মনিটর করব ইনশাল্লাহ। এক্সট্রা সার্ভিস কি পাবেন? আপনি আমাদের মূল ক্লাসের বাইরে আমাদের আরেকটা ব্যাচ থাকে, মাস্টার ব্যাচ, ঠিক আছে। এই ব্যাচে প্রতি সপ্তাহে আপনি অতিরিক্ত 2টা, একটা ইংলিশ, একটা ম্যাথ ক্লাস পাবেন। এরপরে এখানে মাঝে মাঝেই আপনি হচ্ছে গিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিং এর উপরে ক্লাস পাবেন, ঠিক আছে। কি ক্লাস পাচ্ছেন আপনি? মূল ক্লাস যেটা পাচ্ছেন, মূল যে 50টা ক্লাস সেটা তো পাচ্ছেন, সাথে সাথে আপনি আমাদের কোর্সে ভর্তি হলে আপনাকে একটা ব্যাচে সংযুক্ত করিয়ে দেবো আমরা। ব্যাচটার নাম হচ্ছে আমাদের মাস্টার ব্যাচ। এই ব্যাচে প্রত্যেক সপ্তাহে আপনারা 2টো অতিরিক্ত ক্লাস পাবেন, একটা ম্যাথ এবং একটা ইংলিশ, ওকে। আপনি যদি প্রাইভেট ব্যাংকে জয়েন করেন কি হবে? বাংলাদেশ ব্যাংক একটা সুন্দর সার্কুলার দিয়ে দিয়েছে, স্যালারিটা বেশ স্মার্ট এবং হ্যান্ডসাম একটা স্যালারি, আপনাকে ঠগানোর কোনো চান্স নাই। ইনিশিয়াল স্টেজে আপনি মোটামুটি দেখা যায় যে আপনি 38,000 টাকার মতো একটা বেতন পাবেন ছোটোখাটো একটা পোস্টেও জয়েন করলে, ঠিক আছে। এর বাইরে হচ্ছে কি, এটার সাথে সাথে কি, প্রফিট বোনাস। ব্যাংক যদি প্রফিট করে আপনাকে ইনসেন্টিভ দেবে। কোনো ব্যাংক 7টা বেসিক পর্যন্ত দিয়েছে, ঠিক আছে। এবার যেমন এই বছর পূবালী ব্যাংক হিউজ বোনাস দিয়েছে। আপনি ফেস্টিভ্যাল বোনাস পাবেন 2 ঈদে 2টা, কোনো ব্যাংক 20% দেয়, কোনো ব্যাংক 50% দেয়। কোন বোনাসটা? 2 ঈদে 2টা, সাথে সাথে একটা বৈশাখী বোনাস পাওয়া যায়। প্রতি বছর আপনি 15 দিন করে ছুটি পাবেন এবং একটা রিক্রিয়েশন বোনাস পাবেন। মানে প্রতি বছর আপনি 15 দিনের একটা রিক্রিয়েশন লিভ পাবেন। মানে আপনি কাজ করতে করতে হাঁপায়ে গেছেন, এটাকে আপনি একটা রিক্রিয়েশন লিভ পাবেন, এবং ওই লিভটা কাটানোর জন্য আপনার ওই সময়ের বেসিক যদি ফর এক্সাম্পল 35,000 টাকা হয়, ব্যাংক আপনাকে 35,000 টাকা দেবে, যাও তুমি ছুটিটা কাটিয়ে আসো। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এই সুবিধা আছে, এবং বিভিন্ন লোন সুবিধা আছে। ব্যাংকে চাকরি করলে কি হয়, এই সুবিধাটা সবচেয়ে ভালো সুবিধা, কারো দিকে হাত পাততে হয় না, বিভিন্ন লোন থাকে, ওকে। সাথে সাথে কি, মেডিকেল অ্যালাওয়েন্স পাবেন আর ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স পাবেন। ম্যাক্সিমাম ব্যাংকেই আপনার ফ্যামিলির
4 জন মেম্বারের, কয়জন মেম্বারের? 4 জন মেম্বারের একটা চিকিৎসা ব্যয়, ধরেন আপনি একবার অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিল হাসপাতাল বিয়ার করে, ম্যাক্সিমামই সেটা 1 লাখ টাকা। ধরেন আপনার বাচ্চা অসুস্থ হলো, আপনার কোর ফ্যামিলি, আপনি, আপনার ওয়াইফ এবং আপনার 2টো বাচ্চা এই সুযোগটা অ্যাভেল করতে পারবেন, মোট 4 জন। আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত কি করবে? ব্যাংক বিয়ার করবে, এটাকে হেলথ ইন্স্যুরেন্স বলে। আর প্রত্যেক বছরের বেতন, প্রত্যেক মাসের বেতনের সাথে আপনি একটা চিকিৎসা ভাতা পাবেন, মেডিকেল অ্যালাউন্স পাবেন, লাইফ ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন ধরনের পেরোল আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হয়, মোবাইল বিল দেওয়া হয়, এবং চাকরির যেটা মূল সুবিধা সেটা হচ্ছে আপনার প্রমোশনের খুব ভালো একটা চান্স থাকে। ঠিক আছে, প্রাইভেট ব্যাংকে আপনি পারফরমেন্স করলেই প্রমোশন পাবেন, খুবই ভালো একটা চান্স থাকে প্রমোশনের। প্রাইভেট ব্যাংকে আপনি কি, যেই হচ্ছে গিয়ে আপনি ভালো পারফর্ম করবেন আপনি প্রমোশন পাবেন। ওকে, এই সুবিধাগুলো কেয়ারের হিসাবে প্রাইভেট ব্যাংকে আপনি পাবেন। এই ছিল আমার দিক থেকে আলোচনা। স্যার, প্রাইভেট ব্যাংক মন চাইলেই কি চাকরি থেকে ছাঁটাই করতে পারে? ভাই, এখন যেটা চলতেছে ছাঁটাই করার বিষয়টা, যারা ছাঁটাই হচ্ছে তারা যখন নিয়োগ পেয়েছিল তখনও কিন্তু প্রক্রিয়াটা কিছুটা অস্বচ্ছ ছিল, সেটা নিয়ে আমরা কথা না বলি, কিন্তু এইটা এখন যেটা চলতেছে, যে নিউজগুলো আপনারা দেখতেছেন, সেটা এক্সাম্পল না, সেটা এক্সেপশন। এরকম ছাঁটাইয়ের রেকর্ড তো আগে নাই। ঠিক আছে, তো তখনও তাদের নিয়োগটা প্রসেস মেনে হয় নাই, এই জন্য ছাঁটাইটাও কিন্তু প্রসেস মেনে হচ্ছে না। তো এটাকে, এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। ঠিক আছে, এবং এটা যেখানে হচ্ছে, যেভাবে হচ্ছে, সেটা নিয়ে অনেক কথা আছে, অনেক মতবিরোধ আছে, মতদ্বৈততা আছে, সেটা নিয়ে না যাই। কিন্তু নর্মালি ভাই এরকম হয় না, মন চাইলেই ছাঁটাই করে দিলাম, বিষয় এটা না। আপনার কাছে পারফরমেন্স চায়, আপনি পারফর্ম করতে পারছেন না, আপনি পারফর্ম করতে চাচ্ছেন না। ধরেন ফর এক্সাম্পল, আপনার একটা দোকান আছে, আপনি দোকানে একজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন, আপনি কি দেখলেন? ওই ম্যানেজার কাজ করছে না, আবার কাজ করতে পারছে না, সেই ম্যানেজার কাজ করতে চাচ্ছেও না। এরকম হলে কি আপনি রাখবেন? স্যার, অফারটা কালকে পর্যন্ত রাখেন প্লিজ। ওকে, হ্যাঁ, শর্টলিস্ট, হ্যাঁ নিতে পারেন জেরিন, আপনি এই মুহূর্তে এভাবে প্রিপারেশন নিতে পারেন, শর্টলিস্ট হতে পারবেন। ওকে, অফারের বিষয়টা, আচ্ছা, এখন যেটা আমি বলেছিলাম, এখন আপনাদের যদি কারো কোশ্চেন থাকে আনমিউট হয়ে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেবো, ওদেরকে আনমিউট হওয়ার অপশন দিয়ে দেন। আচ্ছা, অফারটা কালকে পর্যন্ত, কালকে রাত 8টায়, আগামীকাল রাত 8টায় আমাদের সুমন স্যার একটা ক্লাস নেবেন, রাত 8টায় সুমন স্যার। ঠিক আছে, আগামীকাল রাত 8টায় সুমন স্যার একটা ক্লাস নেবেন, এবং এই অফারটা স্যারের ক্লাস শুরু হওয়া পর্যন্ত চলবে। ঠিক আছে, প্রাইভেট ব্যাংকে নাকি অনেক পরিশ্রম। ভাই বলেন তো কোন চাকরিতে পরিশ্রম নাই? আমাকে বলেন তো কোন চাকরিতে পরিশ্রম নাই? দেখো স্ট্রিমিংটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, কোন চাকরিতে পরিশ্রম নাই আমাকে বলেন তো। ওকে, তাহলে আগামীকাল রাত 8টায় সুমন স্যার একটা ক্লাস নেবেন, এই অফারটা স্যারের ক্লাস শুরু হওয়া পর্যন্ত চলবে। ক্লাস, স্যারের ক্লাস যতক্ষণ চলবে এই অফারটা ততক্ষণ চলবে। ঠিক আছে, ওকে, আর কারো কোনো কথা থাকলে আমার সাথে সরাসরি বলতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। স্যার, আমার বিবিএ ফাইন্যান্স 2.63 আর এমবিএ হচ্ছে মার্কেটিং 3.01, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি, আর বিবিএ করেছি স্যার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর স্যার আমি বলতে গেলে ফ্যামিলি বিজনেসের সাথে জড়িত ছিলাম, এতদিন নিয়ে কখনো স্যার ভাবি নাই, তো এখন ভাবছি মানে জব লাইফে আমার ঢুকতে হবে। তো স্যার আমার এজ অলমোস্ট 30, আর স্যার আমার হচ্ছে স্যার ব্যাংকিং ক্যারিয়ারটাই স্যার আমার কি আমি। আচ্ছা, যেহেতু আপনার বয়সটা অনেক হয়ে গেছে, হ্যাঁ, আপনাকে আমি বলবো যে আপনি শুধু প্রাইভেট ব্যাংক ফোকাস করেন না, আপনি গভর্নমেন্ট ব্যাংক সহ ফোকাস করেন। ঠিক আছে, পরিশ্রম মনে করেন যে এখানে যা, ওইখানে তার থেকে অল্প একটু বেশি করতে হবে। তা আপনাকে আমি যেটা সাজেস্ট করব, আপনি হচ্ছে গিয়ে শুধু প্রাইভেট ব্যাংক ফোকাস করেন না, হ্যাঁ, আপনি সব কিছু মিলে একটা প্রিপারেশন নেন, যেহেতু বয়স হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমি কি সময় পাবো স্যার এর ভিতরে? মাত্র 2 হ্যাঁ, বছর হাতে। আপনার 2 বছর হাতে আছে, আপনি গভর্নমেন্ট ব্যাংকের মিনিমাম 14টা সার্কুলার পাবেন 2 বছরে, মিনিমাম 14টা, হ্যাঁ, 14টা সার্কুলার পাবেন। আর প্রাইভেট তো চলতেই থাকবে, সো আপনি ওভারঅল একটা প্রিপারেশন নেন ভাই। হ্যাঁ,
এই কোর্সে স্যার আমি ভর্তি হচ্ছি, আর স্যার তাহলে কি গভর্নমেন্টও ভর্তি হবো কিনা? আপনি কি বলে আপনি আমাদের ওই কোর্সটাতেই ভর্তি হন, হ্যাঁ, ওটা বেটার হবে এটাতে ভর্তি না হয়ে। আমার স্যার মূল প্ল্যান হচ্ছে স্যার, মানে আমি কিছুদিন বাংলাদেশে থাকবো স্যার, জব করব, আর স্যার এই মানে বছর খানেকের ভিতরে স্যার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, আর ডাবল মাস্টার্সের জন্য আর কি স্যার, ইউরোপ আমেরিকার দিকে। তো সেক্ষেত্রে স্যার কি করতে পারি? এই তো আমি তো আপনাকে আগেই বলে দিলাম, আপনি ফুল একটা প্রিপারেশন নেন, হ্যাঁ, শুধু প্রাইভেট ব্যাংকে ফোকাস করেন না, ঠিক আছে? লিমন, আপনার জুলজি, হ্যাঁ লিমন আপনার পসিবল, সমস্যা নাই ভাই, পসিবল, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম, আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন আছে। আসসালাম, জি বলেন। স্যার বলছি যে আপনাদের যে কোর্স করেছেন এই শীটগুলো পড়লেই কি আমার অন্য কোনো বই কি পড়া লাগবে না, শুধু এই না, শীট পড়লে আমার? আমাদের শিটগুলো পড়লেই প্রাইভেট ব্যাংকের প্রিপারেশন কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর স্যার আমার হলো এসএসসি তে রেজাল্ট জিপিএ 5 আর ইন্টার 4.50, আর অনার্স আর মাস্টার্স ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ অনার্স এ 3.15 আর মাস্টার্স এ 3.38। সেক্ষেত্রে কি আমি এমটিইউ পোস্টে টিকতে পারবো অ্যাপ্লাই করলে? ইনশাল্লাহ, আর ওরা কি থাকবে? ইনশাল্লাহ। স্যার ধন্যবাদ। ওকে, হ্যাঁ। লেকচার শিটগুলো কি সব একসাথে প্রোভাইড করা হবে নাকি ক্লাসের শুরুতে? সাবিকুর নাহার, আমাদের চেষ্টা থাকবে একসাথে প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা ইয়ের সাবজেক্টের 4টা-5টা করে লেকচার শিট প্রোভাইড করে দেয়া, ঠিক আছে? যেহেতু এটা এখন আমরা প্রিপেয়ার করছি, আমাদের R&D এটাতে কাজ করছে, যখন সব হয়ে যাবে একসাথে সব দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি জি বলেন বলেন, একজন একজন করে বলেন। স্যার আমি আল্লাহর অশেষ রহমতে আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি, কিন্তু স্যার সেইটাতে আমি কন্ট্রাকচুয়াল অবস্থায় আছি, মানে রিকভারি পজিশনে, হ্যাঁ, ক্রেডিট কার্ডের রিকভারি করতে হয়। কিন্তু স্যার আমি আসলে কষ্ট অনেক বেশি। জি জি স্যার। এবং আপনি কি প্রাইমারি নাকি সেকেন্ডারি, প্রাইমারি রিকভারি নাকি সেকেন্ডারি রিকভারি? এখন মানে স্যার সেটা আমি বুঝতেছি না, মানে রিকভারি তো দুটা স্টেজ, হ্যাঁ, ওরা করে, অনেক ব্যাংকই এরকম করে। একটা হচ্ছে প্রাইমারি ডিফল্টার, হ্যাঁ জি। আমাদের রিকভারি আমি যেই সেকশনে করছি সেটা হলো 13 এজিং, মানে ক্রেডিট কার্ডের বিল যারা দেয় না সেই টাকা কালেকশন করি, এটাই আমাদের কাজ। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে আপনি প্রাইমারিতে আছেন, হ্যাঁ। হ্যাঁ হতে পারে স্যার। এখন আমার চিন্তার বিষয় যেটা স্যার, এখানে আমি কন্ট্রাকচুয়াল অবস্থায় আছি, কিন্তু আমি আজকে আপনার ক্লাস থেকে যতদূর বুঝলাম, মানে কোর ব্যাংকিং যেটাকে বলে, আমি সেই কোর ব্যাংকিংটাতে ঢুকতে চাচ্ছি। আসলে এইখানে থেকে কন্ট্রাকচুয়ালের থেকে ব্যাংকে ক্যারিয়ার করা খুব জটিল, এবং এখানে স্যালারিও স্যার অনেক কম। এখন আমার বয়সও প্রায় স্যার খুব মানে একদম ক্লোজ চলে আসছে 32-এর কাছাকাছি। এখন আমি মানে কি করব স্যার, আসলে আমি খুব চিন্তিত স্যার, বুঝতে পারছি না আমি মানে কি করতে পারি স্যার। আমি আসলে আপনার কি ওই সরকারি ব্যাংকগুলোতে অ্যাপ্লাই করা আছে 23 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো হয়েছিল? না 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 স্যার, আমার অ্যাপ্লাই করা নেই না। আচ্ছা, এক্সপেরিয়েন্স দিয়ে আপনি প্রাইভেট ব্যাংকের অনেক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনি আপাতত প্রাইভেট ব্যাংকটাকে ফোকাস করে ভাই খুব ভালো করে একটু পড়ালেখা করেন, ঠিক আছে? মূল ব্যাংক আমি আসলে কনফিউজ ছিলাম। না না, মূল আমার হয়তো একটা একটু শক্তি আছে যে আমি হয়তো যেহেতু ব্যাংকে অলরেডি ঢুকে গেছি, এখন আর যেহেতু আপনি চাকরি করেছেন, রিকভারিতে যারা চাকরি করে তারা প্রচুর পরিশ্রম করে, সো আপনি ফার্দার ইভ্যালুয়েশনে আপনি গুড ইভ্যালুয়েশন পাবেন ব্যাংকগুলো থেকে। আর আমি ভয় পাচ্ছি স্যার আমার এইজ নিয়ে, যেহেতু আমার প্রায় 32 এর কাছাকাছি, এখন মানে আসলে কোর ব্যাংকিং এ ঢোকার ক্ষেত্রে মানে আমার মানে বাধাটা কি আমি বুঝতেছি না আসলে। না, কোনো বাধা হবে না, কোনো বাধা হবে না, ঠিক আছে? তেমন কোনো বাধা হবে না। প্রাইভেট ব্যাংক ফোকাস করে পড়তে থাকবো না, পড়তে থাকেন, হ্যাঁ, আর ছোট ছোট পোস্টগুলোতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ট্রেনি জুনিয়র অফিসার, মূলত স্যার এই কোর ব্যাংকিং এ ঢোকার জন্য আসলে, হ্যাঁ ওই তো ট্রেনি জুনিয়র অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই যে এই পোস্টগুলোতে যেগুলো একটু ছোট ছোট লেভেলের পোস্ট, ওগুলোতেও অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ঢুকে যাবেন ইনশাল্লাহ। ওকে, কামিল পাস করে অ্যাপ্লাই করতে পারবেন ভাই, কোনো সমস্যা নাই। ওকে, আমি একটু কোর্স ওয়ালাইকুম আসসালাম, জি 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 বলেন। যে আপনাদের যে গুগল ফর্মটা দেওয়া হয়েছে ওখানে চুজ ইওর কোর্সে 4টা অপশন দেওয়া আছে, তো 750 টাকাতে কি যে কোনো কোর্স নিতে পারবো? না না না, কোনটা সিলেক্ট করবে? আরে প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংক অ্যাপ্লাই করুন, প্রাইভেট ব্যাংকটা সিলেক্ট করবেন। অনলি প্রাইভেট ব্যাংক ব্যাচ 1 যেটা? জি 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 জি।
আচ্ছা, এখানে হচ্ছে কিছু আপনাদের মেবি কোনো রেফারেন্স লাগবে যে কোন প্রতিনিধি। আপাতত আমার সেমিনার দেখছেন, আমার তারেক নামটা দিয়ে দেন, ওখানে পাবেন। হ্যাঁ, ওইটাতে ক্লিক করে দেন, আমার নাম তারেক। হ্যাঁ, তারেক ক্লিক করে দিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। স্যার যেটা বলতেছিলাম স্যার, তাহলে এই অফারটা আগামীকাল রাত 8টা পর্যন্ত থাকবে? হ্যাঁ, আগামীকাল রাত 8টা পর্যন্ত থাকবে। গুগল ফর্ম থেকে ফর্ম ওকে ওকে। আচ্ছা, আর একটা কথা, এগুলা বাপ্পিদার ডিল করেন তো, আসলে বাপ্পিদা আজকে নাই। হ্যাঁ, ওইটা সবার জন্য না, যারা এখন পর্যন্ত সেমিনারে আছেন শুধু তাদের জন্য থাকবে। সেটা ভেরিফাই করার জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে রাখবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা একটু, যারা এই অফারটা আগামীকাল নিতে চান তারা একটু কাইন্ডলি নিজেদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে রাখবেন, কালকে ভেরিফাই করে নেবে। ঠিক আছে, যে আপনারা সেমিনারে ছিলেন এবং সেমিনার অফারটা আপনারা পাচ্ছেন। ঠিক আছে, স্যার নাম্বারটা কোথায় দিব? কমেন্ট বক্সে দিয়ে দেন, কমেন্ট বক্সে দেখেন ওই যে দেয়া শুরু করেছে। হ্যাঁ, অনেকেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, জি, ওয়ালাইকুম। জি জি, বলেন। স্যার আমি রিসেন্টলি মিউজিক থেকে অনার্স পাস করেছি, আমার সিজিপিএ 3.80। এখন স্যার আমি মাস্টার্স করছি। স্যার এখন কি আমি এখনো কোনো সরকারি জবের জন্য পড়াশোনা স্টার্ট করিনি, সেক্ষেত্রে আমার জন্য আসলে স্যার কোন কোর্সটা বেটার হবে আপনাদের? আমাদের যে কম্বাইন্ড কোর্সটা ওইটা নেন। হ্যাঁ, কম্বাইন্ডটা, শুধু প্রাইভেট ব্যাংকটা নিয়েন না আপনি। জি, থ্যাংক ইউ। ওকে, যাদের আরও এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে কোন কোর্স নেবেন, হ্যাঁ, দাদা থাকলে দাদার নাম্বারটাই দিয়ে দেই। যে নাম্বারটাতে বিকাশ করতে বলা হচ্ছে সেই নাম্বারটা আমার কাছে থাকে। আপনারা এই নাম্বারে কল করে আমার সাথে কথা বলে কনফিউশনটা ক্লিয়ার করে নিয়েন। ঠিক আছে, ওকে। এই নাম্বারটা আমার কাছে থাকে, আমার সাথে কথা বলে কনফিউশনটা ক্লিয়ার করে নিয়েন যাদের কনফিউশন আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার রিটেন টেস্টের মধ্যে কিছু কেস স্টাডিজ দেয় ব্যাংকের, মানে এই হ্যাঁ। রিলেটেড পোস্টের কিছু কেস স্টাডিজ দেয়। আমাদের ক্লাস আছে এটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে স্যার। আমাদের ক্লাস আছে, একটু দেখেন, বলে দিচ্ছি ক্লাসটা কোথায় আছে। হ্যাঁ, কই গেল, এই যে গাইডেন্স ফর সামারাইজিং দ্য প্যাসেজ ব্যাংকিং রিপোর্ট অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে ভাই। স্যার এটা কি সবগুলো ব্যাচে আছে কম্বাইন্ড যে নো 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 না, কম্বাইন্ড ব্যাচটাতে এই ক্লাসটা আমরা রাখিনি, এটা আমরা এইটাতে অ্যাড করেছি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার ইকোনমিক্স থেকে 3.50 থাকলে কি এমডিও তে শর্ট লিস্টেড হওয়া যাবে? বললাম না আপনাকে একটু আগে, তো রিপ্লাই করলাম, মানে ডেফিনেটলি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। একদম মনে করেন যে টপ ক্লাস ব্যাংকগুলোতেও হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমার লিখিততে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা থাকে সেটাতে একটু কিছুটা প্রবলেম হয়, যার কারণে প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিতে ভয় পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি আপনাদের কোর্স করলে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এ কতটা কি হেল্প পাবো বা কতটা ই হবে? এই যে আপু, দুটো ক্লাস শুধু এটার উপরেই নেব যে আপনার লেখাটা কিভাবে মানসম্মত হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আর আমি বলতে চাচ্ছিলাম আমার বয়স এখন 28 বছর হয়নি, আর 10 দিন বাকি আছে। হ্যাঁ সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম ব্যাংকে ক্যারিয়ার করতে, যেহেতু হ্যাঁ আমার একটা প্রবলেম হচ্ছে আমার ব্যাচেলরের পয়েন্ট কম, ব্যাচেলর হচ্ছে 2.70, হুম আর ওভারঅল এসএসসি এবং এইচএসসি তে 3 পয়েন্ট করে আছে, এসএসসি তে 4 পয়েন্ট আর এসএসসি তে 3 পয়েন্ট। হুম এখন আমি যেহেতু এই ব্যাংকে ক্যারিয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার জন্য আসলে শুধু প্রাইভেট ব্যাংক ফোকাস করেন না, আপনি ওভারঅল প্রিপারেশন নেন। ঠিক আছে, গভর্নমেন্ট ব্যাংকে তো অনেক সময় দেখা যাচ্ছে আরো বেশি পয়েন্ট চাই। না না না, কে বলছে? এই গভর্নমেন্ট ব্যাংকে এসএসসি আর এইচএসসি তে 2, ঠিক আছে, জি আর অনার্সে 2.25, এটা পার করলেই হবে। কিন্তু হ্যাঁ, ওরা দুইটাতে ফার্স্ট ক্লাস চায়। সেই ক্ষেত্রে আপনার এসএসসিতে যদি মানে এগুলা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এসএসসিতে 3 আর এইচএসসিতে যদি 3 থাকে আর অনার্সে 2.25 থাকে,
তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এসএসসি আর এইচএসসির কোনোটাতে 3-এর কম, কিন্তু 2-এর বেশি যদি থাকে তাহলে অনার্স অথবা মাস্টার্সে আপনার কি লাগবে? 3 লাগবে। অনার্স অথবা মাস্টার্সে 3 লাগবে। তাহলে আপনাকে এই ভুলটা কে বললো যে গভর্নমেন্টে আরও বেশি চায়? তাহলে আপনি তো গভর্নমেন্টে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু বয়স 28 আছে, আরও 4 বছরে অ্যাপ্লাই করতে পারবেন। 4 বছরে মিনিমাম আপনি 25টা থেকে 28টা সার্কুলার পাবেন গভর্নমেন্ট। হ্যাঁ, সেটাও হইলো। আর প্রাইভেট ব্যাংকে আপনি অ্যাপ্লাই করতেই থাকলেন ছোট ছোট পোস্টগুলোতে, শর্ট লিস্টেড হয়ে ইনশাল্লাহ ঢুকে গেলে তো আর কোনো কথাই থাকলো না। ঠিক আছে ভাই? আমার ছোট পোস্টে ভিডিও দেখো, যে পোস্ট হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আমি শর্ট লিস্ট ভিডিও করব, এইগুলোতে অ্যাপ্লাই, হ্যাঁ কোনগুলোতে ওকে, ধরেন এই যে ট্রেনি জুনিয়র অফিসার, হ্যাঁ, বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই যে একটু মানে নিচের লেয়ারের যে পোস্টগুলো, সেগুলোতে অ্যাপ্লাই করতে থাকেন। হ্যাঁ খুব দ্রুত শর্ট লিস্ট হয়ে যাবে। আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আমি হচ্ছে নাম্বার দিয়ে রাখছি স্যার, আমি কালকে সকালে টাকা পাঠিয়ে দিই ওখানে, এটাতে হচ্ছে এনরোল করে। ঠিক আছে। হ্যাঁ, আর কনফিউশন থাকলে আমার নাম্বার তো দিয়েই রাখলেন, যে কি করবেন, কোন কোর্সে ভর্তি হবেন, আমার সাথে কথা বললে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যাঁ স্যার, আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, আমি কি তাহলে কি সব ব্যাংকে আবেদন করতে পারবো? সব ব্যাংকে আবেদন করতে পারবেন ভাই। আর হচ্ছে গিয়ে ধরেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আগের যে প্রসেসটা ছিল ইসলামী ব্যাংকগুলোতে, যেহেতু আবার আগের ম্যানেজমেন্ট ফেরত আসতেছে, আপনারা কিন্তু ওইখানে পরীক্ষা দিলে একটু প্রিভিলেজও পাবেন। আমি স্যার আবার একটা ইসলামী ব্যাংকের আউটলেটে আছি স্যার, এজেন্ট ব্যাংকিং এ। হ্যাঁ আমি তো স্যার প্রায় 2 বছর হলো কাজ করতেছি। তাহলেই তো আপনি তো অলরেডি আগে আছেন একটু, তাই না? সুযোগ পাবেন। তাহলে স্যার আমি মানে আপনার এই কোর্সটা তো করতে চাচ্ছি। করে ফেলেন ভাই, এনরোল হয়ে যান। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনি নাম্বার দিয়েছেন, এই নম্বরে যোগাযোগ করব। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, ইয়াসির আরাফাত আপনি খুবই ভালোভাবে শর্ট লিস্টেড হবেন, এখানে টেনশনের কিছু নেই। আপনার রেজাল্ট যথেষ্ট ভালো, আপনি অবশ্যই শর্ট লিস্টেড হবেন। ওকে হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন বলেন। স্যার ব্যাপারটা হচ্ছে আমাদের তো যে একটা বিষয় বলছিলেন যে আমাদের এই কোর্সের ভিতরে সিভি মেকিং বা অ্যাপ্লিকেশন, যে কিভাবে অ্যাপ্লিকেশন করলে আমাদের শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা আছে বেশি। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে আমাদের তো এখনই কিছু রানিং সার্কুলার আছে ব্যাংকে, তো খুব দ্রুত এই ক্লাসটা আমরা দিয়ে ফেলবো আগামী মাসের প্রথম সপ্তাহে। ক্লাস করতে থাকলাম আর হচ্ছে ওইদিকে, হ্যাঁ এটা দিয়ে ফেলবো আগামী মাসের 7-8 তারিখের দিকে দিয়ে ফেলবো। ঠিক আছে, পূজার ছুটিতে তো অনেকেই, যেহেতু 4 ডেজে মানে একটা ব্রিজ হলিডে 4 ডেজ হয়ে গেছে, অনেকেই আসলে ঢাকার বাইরে চলে গেছে, না এর মধ্যেই একটা এরকম অ্যারেঞ্জমেন্ট রাখতাম আমরা। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ খুব দ্রুত দিয়ে ফেলবো। ওকে, আর কারো? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি 23 ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ সবেমাত্র প্রিপারেশনটা আমাদের শুরু হলো। তো স্যার আমার বয়স 27, আমার সরকারি দিকে একটু মন বেশি। সেক্ষেত্রে এখন যে আপনার হচ্ছে এটাতে আপনার ভর্তি না হলেও চলবে ভাই। আর আপনি যদি হ্যাঁ বলেন, সার্কুলারগুলোতে কি অ্যাপ্লাই করব আমি এখন? আর আমি থাকি স্যার রাজশাহীতে, এখান থেকে আবার যাওয়া আসার বিষয়টা একটা আছে, মানে পরীক্ষা দিতে যাওয়া। ভাই আপনি 5টা পরীক্ষা দিলে ইনশাল্লাহ একটা চাকরি পাবেন, তো একটা চাকরি পাওয়ার জন্য আপনি কি 5 বার ঢাকায় আসতে পারবেন না? না স্যার ওইটা না, মানে প্রিপারেশনটা তো কেবল প্রাথমিক লেভেলে আছে এখন। না অ্যাপ্লাই করতে থাকেন, শর্টলিস্ট হন, পরীক্ষা দেন, পরীক্ষা দিলেই অভিজ্ঞতা বাড়বে। ঠিক আছে, এবং এটা আপনাকে পরের পরীক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তুলবে। ঠিক আছে স্যার, ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকগুলো প্রথমে অনলাইন টেস্টটা নেয়, যে টাইম শিডিউলটা থাকে ওইটা ম্যানেজমেন্ট করে এক্সামে দেওয়াটা আসলে একটু টাফ হয়ে যায়। ওইটাতে না টিকলে পরবর্তীতে ধাপে ওরা ডাকতে চায় না, সেক্ষেত্রে আমরা কিভাবে ওই এক্সামটা দিই? কারণ ওই এক্সামটাও তো আপনি দিচ্ছেন কোনো প্রিপারেশন ছাড়া, তাই না? ওই এক্সাম তো আরো দেখতেছি জটিল করতেছে, ওখানে ডেটা অ্যানালাইসিস দিয়ে দিচ্ছে, ক্রিটিক্যাল রিজনিং দিয়ে দিচ্ছে, ওখানে ডেটা সাফিসিয়েন্সি দিয়ে দিচ্ছে, ম্যাথগুলো ক্রিটিক্যাল দিয়ে দিচ্ছে, বক্স দিয়ে দিচ্ছে, পাই চার্ট দিয়ে দিচ্ছে। তো এগুলো প্রিপারেশন ছাড়া আপনি পরীক্ষা দিলে তো ওভারকাম করতে পারবেন না রে আপু, পারবেন? হ্যাঁ, টাইমটা অনেক শর্ট থাকে। এখন তো যখন আপনার প্রিপারেশন নাই তখন আপনার জন্য 30 মিনিট অনেক কম, কিন্তু যখন আপনার প্রিপারেশন হয়ে গেছে তখন আপনার জন্য 20 মিনিটই অনেক বেশি। জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। ওকে, চ্যাট জিপিটি দিয়ে অনলাইন অ্যাসেসমেন্টের ব্যাপারে বলবেন বলেছিলেন, ঠিক আছে। হ্যাঁ
আমি এরকম তো কিছু বলতে চাইনি, ঠিক আছে। হ্যাঁ, আর ওইটা আপনি যখন এআই দিয়ে ইয়ে করবেন, ওদের ওই ইয়েরগুলোর অ্যান্সার দেবেন, যেগুলো ক্রিটিক্যাল যে বিষয়গুলো, রিজনিংগুলো, দেখবেন আপনার ফোনে যদি এই এআই থাকে, তার ফোনেও কিন্তু এআই আছে। কোনটা এআই জেনারেটেড অ্যান্সার আর কোনটা আপনার অ্যান্সার, এটা কিন্তু খুব ভালোই তারা ধরে ফেলতে পারে, ঠিক আছে। তো এই জন্য এটাকে বাদ দেওয়াই উচিত, প্রিভেন্ট করা উচিত আমার মতে, ঠিক আছে। কারণ আপনার ফোনে যদি এটা থাকে, ওইটা কি থাকবে না। ওকে, সো এবার আর কারো কোনো কনফিউশন, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করে দেব ভাই। আছে প্রণয় বিশ্বাস তো অনেকক্ষণ হ্যান্ড রেজ করে আছেন কিন্তু কিছু বলছেন না। সিজিপিএ হ্যাঁ পারবেন, ইডেন কলেজের আপনি আমাদের দোলন, আপনি আমাদের মূল কোর্সটা যেটা, হ্যাঁ গভর্নমেন্ট ব্যাংক আর প্রাইভেট ব্যাংক কম্বাইন্ড, যেটা আমরা সবগুলোকে যেটাতে ফোকাস করি, ওই কোর্সটাতে এনরোল হন। হ্যাঁ দোলন, ওটা ভালো হবে, ঠিক আছে। আপনার নাম্বারটা শেয়ার করে রাখেন, আপনাকে কল করবে ওরা, ঠিক আছে। আর কোনো কনফিউশন থাকলে আমি তো বলেছি আমার নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। নাম্বার দিয়ে আপনি আমার নাম্বারে কল করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। যেটাতে বিকাশ হচ্ছে, বিকাশ যে নাম্বারটা দেওয়া আছে সেটাই আমি ইউজ করি, আমার কাছে থাকে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমটিওতে শুধু আবেদন করা যায় না, অনেক ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে মেয়ে ভালো ভালো ব্যাংকে এমটিওতে আছে, ঠিক আছে, চাকরিও পাওয়া যায়। ওকে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে ভাই আমি শেষ করে দেব। প্রশ্ন থাকলে দ্রুত করতে হবে, টাইম ইজ রানিং আউট। তাহলে আজকে শেষ করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি ওই যে টিজেও বা এওতে অ্যাপ্লাই করার পরে এমডিও পর্যন্ত যাইতে প্রমোশনের সময়টা যদি এটা ব্যাংক ভেদে বিভিন্ন হয়। ইয়েস, এটা তো আপনি জানেনই ভাই, ব্যাংক ভেদে বিভিন্ন হয়। দুটো বিষয়, আপনার পারফরমেন্স লাগবে, হ্যাঁ সাথে সাথে কি, সাথে সাথে কি লাগবে, ওদের পলিসি লাগবে, পলিসিতে থাকতে হবে। যেমন আমার খুব ক্লোজ একটা ছোট ভাই কয়েকদিন আগে একটা বাংলাদেশের নাম করা এমএনসিতে 10 মাসের মাথায় প্রমোশন পেয়ে গেছে। এটা ওদের হিস্ট্রিতে নাকি হয় নাই, 10 মাসের মাথায় কাউকে প্রমোট করে নাই। কিন্তু ওর পারফরমেন্স এত ভালো ছিল, প্রত্যেকটা ইন্ডিকেটরেও এত ভালো করছে যে ওকে হচ্ছে গিয়ে আপনার মানে প্রমোট না করে পারে নাই। সো পলিসি এবং আপনার পারফরমেন্স দুটোর উপরে ডিপেন্ড করছে। কোনো কোনো ব্যাংকের পলিসি আছে, আপনি যতই পারফর্ম করেন তারা আপনাকে 1 বছরের আগে প্রমোট করবে না। কোনো কোনো ব্যাংকদের পলিসি হচ্ছে 2 বছর। সো এটা পলিসি এবং পারফরমেন্স দুটোর উপরে ডিপেন্ড করবে। ওকে ভাই, ঠিক আছে। স্যার আমার অনার্স সিজিপিএ 2 হ্যাঁ আপনি পারবেন ভাই, আপনি পারবেন অ্যাপ্লাই করতে, হ্যাঁ কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ন্যাশনাল থেকে এমটিও হতে কত সিজিপিএ লাগে বিষয়টা সিজিপিএর না, সিজিপিএ যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে ফেললেন, তার আপনাকে যদি একবার ডেকে পরীক্ষা দিতে ডাকার পরে পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার পরীক্ষা কত ভালো হলো সেটার উপরে, সিজিপিএর উপরে আর কিছু ডিপেন্ড করে না। ওকে, আপনি পরীক্ষার উপরে বলেন। বলছিলাম হচ্ছে আমরা এই প্রাইভেট ব্যাংকের এই কোর্সটা যেরকম হচ্ছে কিছুটা অফার পাচ্ছি, আমরা যদি কম্বাইন ব্যাংকে যাই, যারা ক্লাস বললাম এই সেমিনারে আছে, তারা কি কোনো অফার পাচ্ছি? হ্যাঁ তারা অফার পাচ্ছেন। এই অফার ফি কত রে আজকে? 2500 টাকা। হ্যাঁ 2500 টাকা। হ্যাঁ ওই কোর্সটাতে আপনি যদি অ্যাডমিশন নেন, ওইটাতে কিন্তু আমরা আর পিডিএফ লেকচার শিট দেবো না, ওখানে ক্লাস সংখ্যাও বেশি, এরকম প্রিন্টেড 6টা বইয়ে 72টা লেকচার শিট পাবেন। ওটাতে ক্লাস সংখ্যা হচ্ছে 72। হ্যাঁ তারপরও যাদের না অনলাইনের তারপরও যাদের হচ্ছে গিয়ে কনফিউশন আছে তারা আমাকে এই নাম্বারে কল কইরেন। হ্যাঁ ঠিক আছে, আমরা কলের পাশাপাশি কি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজের কোনো, এটাতে আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল না। ঠিক আছে, আমাকে কল করবেন, কল করে আপনারা যারা ওই কোর্সটাতে ভর্তি হতে চান আমাকে সরাসরি কল করেন, আমি আপনাদের জন্য। স্যার আমি মূলত হচ্ছে প্রাইভেটের এটা দেখি ঢুকলাম, পরে আপনার কথা শুনে আমার মনে হলো যে আমার এজ মাত্র 24, মানে সদ্য গ্রাজুয়েটেড স্যার। হ্যাঁ তো আমার মনে হচ্ছে আমার প্রাইভেট ব্যাংক সাথে সাথে হচ্ছে গভ ব্যাংক দুইটাই প্রিপারেশন নিলে ভালো, যেহেতু আমার এজ আছে।
ওকে, আপনি আমাকে কল করেন ওই নাম্বারটাতে। এইরকম যাদের কনফিউশন আছে যে কোন কোর্স করবেন, আমাকে কল করেন। আমি আপনাদের জন্য যেহেতু সেমিনারে ছিলেন, ভালো একটা অফার দিয়ে আপনাকে ভালো গাইডেন্স দিয়ে ভর্তি করে দেব। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। ওকে, হ্যাঁ জি, ঠিক আছে। আর কারো কোনো কনফিউশন ভাই? আর কারো কোনো বক্তব্য আছে? না থাকলে একটু শেষ করে দিই এখানে। হ্যাঁ, সবাই ভালো থাকেন তাহলে। আজকে এখানেই শেষ করছি। কালকে রাত 8টায় সুমন স্যার একটা ক্লাস হবে, সবাই যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওই তো আমার নাম্বার লিখে দিলাম, যেটা বিকাশ, যে বিকাশ নাম্বার সেটাই আমার নাম্বার। এই স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে যে এই নাম্বারে বিকাশ পেমেন্ট করুন, ওটাই আমার নাম্বার ভাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, তাহলে শেষ করে দিই এখানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।